সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ এমসিকিউর 49তম স্পেশাল বিসিএস এর পূর্ণাঙ্গ প্রস্তুতির আমাদের গণিতের বিষয়ভিত্তিক অংশের তৃতীয় ক্লাসে। তো আপনারা আমার পরিচয় জানেন, প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ চন্দ্র সরকার। আমি 38তম বিসিএস থেকে গণিতের প্রভাষক হিসেবে কর্মরত আছি সাধারণ শিক্ষা ক্যাডারে। তো আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসটা গুরুত্বপূর্ণ এবং ব্যাপক একটা ক্লাস। আসলে একটি ক্লাসে এটা সম্পূর্ণ করা সম্ভব না। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 4টা টপিক। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে পেয়ার অফ স্ট্রেট লাইন্স, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, এটাই বিশাল বড় একটা অংশ, তাই না? এরপরে জেনারেল ইকুয়েশন অফ দ্য সেকেন্ড ডিগ্রি, রিডাকশন টু স্ট্যান্ডার্ড ফর্মস, কনিক ইন জেনারেল। আমরা যদি দেখি কনিকটাই বিশাল বড় একটা চ্যাপ্টার। তারপর আবার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে আমরা রিডিউস করে কনিকের ফর্মে কিভাবে নিয়ে আসবো, এটাও খুব ব্যাপক একটা বিষয়। তারপর প্লেনস অ্যান্ড স্ট্রেট লাইন্স, আমরা যারা অনার্স কমপ্লিট করছি আমরা জানি যে এটা কিন্তু ভেক্টর জিওমেট্রির প্রায় একটা বই হচ্ছে স্ট্রেট লাইন আর প্লেনসকে নিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে আবার ভেক্টর অ্যালজেব্রা। তো টপিক শুরু করার আগে আমি একটা কথা বলে নিই, আমাদের কিন্তু যে আমরা এতটুক পড়লেই যে হবে, আমরা এই ক্লাসে কি করব, যেটা হচ্ছে আপনাদের জন্য কোন টপিকটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বলে দেব, এবং ওই টপিক থেকে কি কি অংশ আসতে পারে সেইটা বলে দিব। কিন্তু আপনাদের কিন্তু বাসায় পড়তে হবে, বাসায় বই নিয়ে বসে পড়তে হবে। এইখানে তো মনে করেন একটা ফর্মুলার প্রমাণ করা সম্ভব না, তাই না? আমরা জাস্ট ফর্মুলাটা, যে এই ফর্মুলাটা এমসিকিউতে আসতে পারে, এই ফর্মুলা সম্পর্কিত অঙ্ক এমসিকিউতে আসতে পারে। কিন্তু এখন আপনি যদি বলেন যে এই ফর্মুলাটা কিভাবে হইলো, তো এইটা করতে গেলে তো আমরা 4 বছরের অনার ক্লাস তো মনে করেন যে 2 মাসে নিয়ে আসতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার একটা সাজেশন হচ্ছে যে আপনারা এই ক্লাসটা দেখবেন, এইখান থেকে গুরুত্বপূর্ণ টপিক আপনি তো সিলেক্ট করতে হবে, যে আপনার তো অন্য পড়াও আছে, তাই না? আপনার বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, ওইটার প্রিপারেশনও নিতে হবে। আর এইখান থেকে আপনি সিলেক্ট করে এই সম্পর্কিত ম্যাথগুলা বইয়ে আছে ওইগুলো আপনারা করার চেষ্টা করবেন। মানে পুরো হিউজ বই পড়ার দরকার নেই। যেমন গত ক্লাসে আমরা দেখলাম যে আমি একটা ম্যাথ দিছিলাম কমপ্লেক্স অ্যানালাইসিসের। তো সেখানে একটা থিটার মান বাইর করতে গিয়ে বা একটা এক্স এর সমাধান করতে গিয়ে কিন্তু আমি সরাসরি ওইখানে এক্সপ্লেনেশনে দেখবেন লিখছিলাম যে 1/i কট ইনভার্স, এরকম একটা অংশ ছিল। তো সেখানে একজন বলতেছে যে আগা মাথা তো এটার কিছুই নেই। তো আসলে এটার আগা মাথা কিছুই নেই। এটা যদি আপনি সলভ করতে যান, এটা মনে করেন যে আপনার মিনিমাম 10 মিনিট লাগবে যদি আগা মাথা সহ করতে হয়। ঠিক আছে? তো এটা কিন্তু আপনি দেখবেন অনেক পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায় অনেকবার আসছে, ওইখান থেকে আমি ম্যাথটা পিক করছি। তো এরকম কিছু ম্যাথ থাকবে যেটা আপনাকে দেখেই বুঝে নিতে হবে যে এই ম্যাথের আনসারটা এইভাবে হবে। ঠিক আছে? যেমন ওই যে এক্স প্লাস 1^5 প্লাস এক্স মাইনাস 1^5 সলিউশন। তো এইখানেই শুধুমাত্র এইখান থেকে আপনার মনে করেন যে 60% প্রিপারেশন হবে, 50 to 60%, কিন্তু আপনাকে বই পড়তে হবে। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো একটা ব্যাপক চ্যাপ্টার, তাই না? এখানে তো সব কিছু আনা সম্ভব না। আপনি যদি দেখেন কনিক্সে আমরা যে ইন্টারে পড়াই, ইন্টারেই দেখা যাচ্ছে তো ওদের 3টা চ্যাপ্টার থাকে, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, তাই না? আর আমাদের যে পেয়ার অফ স্ট্রেট লাইন পড়বো, পেয়ার অফ স্ট্রেট লাইন পড়তে হলে আমাদের কিন্তু স্ট্রেট লাইন সম্পর্কে জানতে হবে, 2 ডাইমেনশনাল স্ট্রেট লাইনের যত সূত্র আছে। তো এই জন্য আমার আপনাদের প্রতি একটা সাজেশন থাকবে, আমাদের আজকের ক্লাসটা করার মানে আপনি যখন বাসায় প্রিপারেশন নেবেন সেটার আগে আপনি কি করবেন, এইচএসসির ভেক্টর চ্যাপ্টারটা, স্ট্রেট লাইন চ্যাপ্টারটা এবং হচ্ছে কনিক চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারগুলো আপনারা একটু নিজেরা দেখে নেবেন। দেখে নিলে হবে কি, তাহলে আমরা অনেক সূত্র লিখবো যেগুলো দেখবেন যে এর সাথে মিল পাবেন, এবং ওইখান থেকে আপনারা এমসিকিউ সলভ করবেন, কারণ ওইখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি আছে। কারণ আমাদের যেহেতু এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন, এর উপর তো আমরা সবসময় কি দিয়েছি, রিটেন পরীক্ষা দিয়েছি, কিন্তু এমসিকিউ পরীক্ষা তো দেওয়া হয় নাই। তাহলে আপনারা কিন্তু ওই চ্যাপ্টার থেকে বেসিকগুলো কালেক্ট করে নেবেন। আর আজকে আমরা যেটা আলোচনা করব, আমরা পেয়ার অফ স্ট্রেট লাইনের সম্পূর্ণটা আলোচনা করব না, আমরা এখান থেকে খুঁজে বের করব যে কোন জায়গাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আমরা লেকচার শুরু করি। লেকচারের শুরুতেই দেখেন অনেকগুলো লেখা, তাই না? যে কোঅর্ডিনেট জিএফটির মধ্যে পেয়ার অফ স্ট্রেট লাইন মানে কি, 2টা স্ট্রেট লাইন থাকবে, পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে? তো পেয়ার অফ স্ট্রেট লাইন জানার আগে আমাদের যেটা জানতে হবে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কোনটা। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। ঠিক আছে? যে ax স্কোয়ার প্লাস 2hxy by স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো এই ইকুয়েশনটা কিন্তু নন হোমোজিনিয়াস, তাই না? আমাদের একটা কথা ছিল নন হোমোজিনিয়াস। ঠিক আছে? নন হোমোজিনিয়াস।
এই ইকুয়েশনটা সবসময় কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করবে না, বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করবে। তো দেখেন এখানে কন্ডিশনটা কি হচ্ছে, কন্ডিশন ফর দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন, এই যে দেখেন এখানে কথাটা বলা আছে, কখন এটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, যখন এই যে এই মানটা এ বি সি প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার BG স্কোয়ার CH স্কোয়ার সমান যখন 0 হবে তখন সেটা হবে স্ট্রেট লাইন। তাহলে এই শর্তটা দিয়ে একটা অবজেক্টিভ আসতে পারে যে এই যে আমার ইকুয়েশনটা এটা কখন স্ট্রেট লাইন আপনাকে নির্দেশ করবে। তাহলে এখানে আমরা একটা অবজেক্টিভ পেয়ে গেলাম, কিন্তু দেখেন এই কন্ডিশনের উপর এই নন হোমোজিনিয়াস ইকুয়েশনটা কি করবে, একটা পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করবে। আচ্ছা, এরপরে এই কন্ডিশনের আরেকটা নাম আছে ডিসক্রিমিনেন্ট কন্ডিশন। এই কন্ডিশনটা মানে নন হোমোজিনিয়াস ইকুয়েশনটাকে ডিসক্রিমিনেট করে, মানে এটা কি হবে, এটা কি পেয়ার অফ স্ট্রেট লাইন হবে নাকি কোনিক্স হবে নাকি সার্কেল হবে, এইগুলো নিয়ে কিন্তু এই কন্ডিশনটাই আপনাকে মূলত তথ্য দিবে। আচ্ছা, এরপরে দেখেন নন হোমোজেনিয়াস কেন বললাম, দেখেন এখানে এক্স এর পাওয়ার 2 আবার এখানে এক্স এর পাওয়ার 1, যদি চলকগুলোর পাওয়ার একই রকম না থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে নন হোমোজিনিয়াস ইকুয়েশন। তো এই নন হোমোজিনিয়াস ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস বানাইতে হলে আমাদের কোন ফরম্যাটে লিখতে হবে, এই দেখেন এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার, দেখেন এখানে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1 যোগ করলে হয় 2, আবার এখানে ওয়াই এর পাওয়ার কত 2, তাই না? তাহলে দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটা হচ্ছে কি হোমোজিনিয়াস ইকুয়েশন। এখানে কিন্তু আমরা আরেকটা অবজেক্টিভ পেলাম যে নন হোমোজিনিয়াস ইকুয়েশন কোনটা, হোমোজিনিয়াস ইকুয়েশন কোনটা। আচ্ছা, তো এরপরে দেখেন দ্য ইকুয়েশন পাসেস থ্রু দ্য অরিজিন, এই কথাটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে এই ইকুয়েশনটা অরিজিন দিয়ে পাস করে। অরিজিন দিয়ে পাস করলে কি হবে, এই সি এর মানটা কি হয়ে যাবে, সবসময় সি এর মানটা হয়ে যাবে 0, অরিজিন দিয়ে পাস করলে সি এর মানটা থাকবে না। আচ্ছা, এরপরের যে কথাটা এটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ এবং এটা মনে থাকে না, দেখেন অরিজিন দিয়ে পাস করলো। এখন আমরা যে পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন মানে কি দুইটা স্ট্রেট লাইন, এই দুইটা স্ট্রেট লাইনের স্লোপ অর্থাৎ ঢালগুলা যদি m1 m2 হয়, তাই না, m1 এবং m2 হয়, তাহলে এটা মাল্টিপ্লিকেশনটা কি হয়ে যাচ্ছে, দেখেন এই সূত্রটা দিয়ে হয়ে যাচ্ছে যে মাইনাস h প্লাস মাইনাস রুট ওভার অফ h স্কোয়ার ab বাই b। তো এটা মনে রাখার একটা ইজি পদ্ধতি আছে, এই জায়গাটাতে দেখেন এই যে ডিসক্রিমিনেন্টের সূত্রের মতো আমরা পলিনোমিয়ালে পড়ছিলাম ab, তাই না, এই h স্কোয়ার মাইনাস ab, এইটা যদি এইচ স্কোয়ার এ বিটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মূলগুলা কেমন পাবো, বাস্তব পাবো, তাই না? এই যে দেখেন রিয়েল এবং ডিস্টিংক্ট, এই যে এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন যদি এ বি হয়, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা কি পাচ্ছি, এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন 0, সরি এ বি, তাহলে এইটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মূলগুলা কি পাবো, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, ঠিক আছে। আচ্ছা, এইচ স্কোয়ার যদি এ বি সমান হয় তাহলে রিয়েল অ্যান্ড কোইন্সিডেন্ট, মানে কি যে এই দুইটা ছেদ করবে আর কি। আর এটা যদি ছোট হয় তাহলে কি হচ্ছে, মানটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে ইমেজিনারি অংশ পাবো বা ইমেজিনারি লাইন পাবো। এই জিনিসগুলো, এই শর্তগুলো আপনি একটু দেখে নেবেন। তো এখানে আমি শর্তগুলো বললাম, এখন এই শর্তগুলোর ব্যাখ্যা যদি আপনাকে জানতে হয় তখন কিন্তু আপনাকে বইয়ে যাইতে হবে ফিরে, ঠিক আছে। আমরা এখানে শুধুমাত্র বললাম যে কোন জায়গাটা গুরুত্বপূর্ণ, যে একটা সরলরেখার বা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের দুইটা যে সরলরেখা থাকবে ওই দুইটা ঢালের গুণফলটা, ঠিক আছে, ঢালগুলার গুণফলের পরে যে আমরা এইচ স্কোয়ার মাইনাস এবি পাইলাম, এই এইচ স্কোয়ার মাইনাস এবির মানটা কেমন হলে এটা রিয়েল এবং ডিস্টিংক্ট, দুইটা সরলরেখা আলাদা আলাদা হবে, তারপর দুইটা কোইন্সিডেন্ট করবে, আরেকটা হচ্ছে কি ইমেজিনারি হবে, তাহলে আপনাকে বুঝতে হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রায় 5-6টা অবজেক্টিভ পড়ে ফেললাম। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে দেখেন এইখানে হচ্ছে সরলরেখার প্রপার্টিসগুলো এবং এইগুলো আপনাকে মনে রাখতে হবে, কিচ্ছু করার নাই এখানে। যেমন দেখেন এই যে এ এক্স স্কোয়ার 2hxy by স্কোয়ার 2gx 2fyc, এটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইনস হয়, মানে দুইটা স্ট্রেট লাইন হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান কত, এই সূত্রটা 2 রুট ওভার অফ h স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b। আচ্ছা, এখন দেখেন এই ফর্মুলা যদি আমি মনে রাখি তাহলে নিচেরটা আমার মনে থাকবে। এই যে দেখেন পেয়ার অফ স্ট্রেট লাইন, এই দুইটা স্ট্রেট লাইন, এই দুইটা স্ট্রেট লাইনের মধ্যে যদি কোনটা আছে থিটা, এইটার মান এই থিটা দিয়ে সূত্রটা হচ্ছে কি এইটা tan থিটা সমান 2 রুট ওভার অফ h স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b। তাহলে যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা আমাদের প্রকাশ করতেছে সেইটার অ্যাঙ্গেলটা দুইটা সরলরেখার মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেইটা আমাদের বের করার সূত্র হচ্ছে এইটা।
আচ্ছা এখন দেখেন তো ট্যান থিটার মান, ট্যান 90 ডিগ্রির মান কত? ট্যান 90 ডিগ্রি সমান হচ্ছে মানে যদি এই যে পারপেন্ডিকুলার হলে কি হবে, কোণগুলোর মান কত হবে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে কত 1/0, তাহলে 1/0 সমান কত হবে a প্লাস বি বাই 2√h² মাইনাস ab, তাই না? তাহলে আপনি গুণ করেন তাহলে কি পাচ্ছেন, a প্লাস বি সমান কত পাচ্ছেন 0। তাহলে এখান থেকে কিন্তু আমাদের কন্ডিশন চলে আসছে যে a প্লাস বি সমান যদি 0 হয় তাহলে কি হবে, এটা পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে। আর প্যারালাল কখন হয়, দুইটা লাইন প্যারালাল কখন হয়, যখন তাদের মধ্যবর্তী কোণ কত হয় 0 হয়। তাহলে ট্যান আপনি 0 বসাবেন, আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করছি, ট্যান 0 বসাবেন, ট্যান 0 মান কত, ট্যান 0 মান 0, তো 0 সমান কত 2√h² মাইনাস ab বাই a প্লাস বি, ঠিক আছে। তো আপনি এখানে গুণ করেন তাহলে কি পাবেন, এখান থেকে আপনি পাবেন h² ইজ ইকাল টু ab। তাহলে এখান থেকে কিন্তু আমরা দুইটা শর্ত পেয়ে যাচ্ছি যে দুইটা স্ট্রেট লাইন বা এক পেয়ার অফ স্ট্রেট লাইন পরস্পর লম্ব হবে যদি a প্লাস বি ইকুয়াল টু 0 হয়। a প্লাস বি মান আমরা কিন্তু এখান থেকে পাবো, ঠিক আছে, a প্লাস বি আমরা মান এখান থেকে পাবো। এখন আমি যদি আপনাকে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন এরকম লিখি যে মনে করেন 2x² প্লাস 5xy মাইনাস 2y² প্লাস 3x প্লাস 5y প্লাস 1 সমান 0, আপনি কিন্তু বলে দিতে পারবেন যে দুইটার মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, কারণ দেখেন এখানে a কত, a হচ্ছে 2 আর b হচ্ছে কত -2, দুইটা যোগ করলে কত হচ্ছে 0। তাহলে আপনি ইজিলি বলতে পারতেছেন যে এইখানে এই দুইটা যে মানে এই পেয়ার অফ স্ট্রেট লাইনে যে দুইটা রেখা আছে ওই দুইটা রেখা পরস্পর কি লম্ব। আবার h² ইজ ইকুয়াল টু যদি ab হয়ে যায় তখন আপনি বলে দিতে পারবেন যে পেয়ার অফ স্ট্রেট লাইনগুলা পরস্পর সমান্তরাল বা প্যারালাল। তো এই জিনিসগুলো আপনাদের একটু দেখতে হবে যে এই কন্ডিশনগুলা যে কখন দুইটা সরলরেখা প্যারালাল হবে, কখন দুইটা সরলরেখা পারপেন্ডিকুলার হবে, এগুলো আমাদের পড়া আছে, তারপর আবার আমরা একটু রিভাইজ করবো আর কি। আচ্ছা এরপর হচ্ছে বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন, ঠিক আছে। এইটা হচ্ছে কোন ইকুয়েশনের জন্য, এই যে হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য। সব ইকুয়েশনের জন্য কিন্তু এই সূত্র হবে না, হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য তো এইটাই আপনাদের দেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। যেহেতু এমসিকিউ এর জন্য দিবে তাহলে এটা দেওয়ার সম্ভাবনা বেশি, যে কি x² মাইনাস y² a মাইনাস b ডিভাইডেড বাই x ইকুয়াল টু xy বাই h। তাহলে এই ফর্মুলাটাও আমাদের একটা অবজেক্টিভের মধ্যে আসতে পারে যে একটা হোমোজেনিয়াস পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনের বাইসেক্টরের মানে অ্যাঙ্গেলের বাইসেক্টরের ইকুয়েশন কোনটা। তো এইখানেও দেখেন, এইখানেও কিন্তু একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, কারণ এখানে এই যে দেখেন আমরা যদি এই লাইনটা চিন্তা করি, এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা চিন্তা করি, তাহলে এর যে বাইসেক্টর ওই বাইসেক্টরটাও তো একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, তাই না? এই জন্য এখানে x² দিয়ে ইকুয়েশনটা চলে আসছে। আচ্ছা তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা এখানে দেখেন ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে এটা থিওরি দিয়ে, এখানে মানে আপনার কি বলে মান দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, থিওরি দিয়ে আসার সম্ভাবনাই বেশি। কারণ এখানে হচ্ছে কি আমরা যে ম্যাথগুলো করতাম একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থাকতো, বলতো যে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও, তো এটার জন্য বিশাল ভেজাল করতে হয়, তাই না? এটার আপনার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হয়, তারপর আবার একটা থিটা কোণে ঘুরাইতে হয়, আমরা যদি ফার্স্ট ইয়ারের কথা মনে করতে পারি আর কি। তো এখান থেকে কন্ডিশনগুলো আসার সম্ভাবনাই বেশি। তো দেখেন ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস চেঞ্জেস রেফারেন্স ফ্রেম ফ্রম ওয়ান সেট এক্সেস টু অ্যানাদার, মানে একটা এক্সেস থেকে আরেকটা এক্সেসে নিয়ে আপনি ওই ইকুয়েশনটাকে ছোট করে নিয়ে আসবেন। প্রথমে যেটা যেমন আমাদের ইকুয়েশনটা কি ছিল, ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। তো প্রথম যখন আপনি এক্সেসটাকে ট্রান্সলেট করবেন, অর্থাৎ আপনি অরিজিনটাকে চেঞ্জ করবেন, ঠিক আছে, তখন কোন টার্মটা চলে যাবে, ax² প্লাস 2hxy প্লাস by² সমান হয়ে যাবে মনে করেন যে প্লাস c সমান হয়ে যাবে 0। এরপরে আপনি কি করবেন, আপনি xy টার্মটাতে সরানোর জন্য কি করবেন, থিটা কোণে ঘোরাবেন, থিটা কোণে ঘুরাইতে হবে, তাই না? তাহলে এখানে দুইটা কাজ করতে হবে। তো এই কথাটা এখানে বলা হচ্ছে ট্রান্সলেশন অফ এক্সিস আর একটা হচ্ছে রোটেশন অফ এক্সিস, ঠিক আছে। তো কম্বিনেশন অফ বোথ এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপে কাজে লাগে। এটার হচ্ছে মানে কত ধরনের ট্রান্সফরমেশন আছে। তো দেখেন এখানে কি বলছে, ইফ অরিজিন মুভস টু, অর্থাৎ মনে করেন যে এখন অরিজিনটা এখানে আছে 0 0 বিন্দুতে, আপনি অরিজিনটাকে এখানে নিয়ে গেলেন, যদি এখানে নিয়ে যান তাহলে xy টার্মটা চলে যাবে। তো প্রথমে হচ্ছে অরিজিনটা চেঞ্জ করবেন। অরিজিনটা কিভাবে চেঞ্জ করবেন, আচ্ছা এই নতুন নতুন যে অরিজিনটা সেইটা হবে কি x ইজ ইকুয়াল টু x প্লাস h।
এবং ওয়াই ইজ ইকাল টু ওয়াই প্লাস কে। এখানে এক্স এবং এইচ এবং কে এর ভ্যালুটা আপনার বের করে নিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে থিটা কোণে যদি আপনি ঘুরান, রোটেশন করলে এক্স এর মানটা কত হয়ে যাবে, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। তাহলে এখান থেকে একটা অবজেক্টিভ আসতে পারে যে আপনি যখন থিটা কোণে ঘুরাইবেন তখন এক্স এর মানটা কত হয়ে যাবে, এক্স কস থিটা ওয়াই সাইন থিটা মাইনাস, তাই না, আরেকটা হয়ে যাবে কি এক্স সাইন থিটা ওয়াই কস থিটা, এটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ ওয়াই এর মানটা প্লাসে হবে এবং এক্স এর মানটা মাইনাসে হবে। এইগুলো আপনাকে মনে রাখতে হবে। আর আপনি যখন এক্স ওয়াই টার্ম রিমুভ করতে যাবেন তখন আপনাকে এই যে থিটাটা আনবেন, এই থিটাটার সূত্র হচ্ছে এইটা, যে ট্যান টু থিটা সমান 2h বাই a মাইনাস বি। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু নিজেদের মধ্যেই একটা করে অবজেক্টিভ, যে আপনি যদি এক্স ওয়াই টার্ম ইয়ে করেন, থিটা কোণে ঘুরান, তাহলে নিচের কোনটা সত্য, যে আপনাকে অপশান দিতে পারে এরকম যে টেন টু থিটা সমান হচ্ছে a মাইনাস বি বাই 2h, বা টেন টু থিটা সমান হচ্ছে a মাইনাস বি বাই 2h বাই a মাইনাস বি, অথবা টুটা আপনাকে তুলে দিবে, তুলে দিয়ে বলবে যে এই নিচের চারটার মধ্যে কোনটা সত্য। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। তো আমরা যেটা করার চেষ্টা করতেছি, আপনার কোন পার্টটা অবজেক্টিভে আসতে পারে সেইটা নিয়েই আমাদের ক্লাসে আলোচনা করার চেষ্টা করতেছি। আর বাকিটা তো আপনাকে অবশ্যই বই খুলে পড়তে হবে। তো আমরা দেখলাম যে রোটেশন অফ এক্সিস আমরা এভাবে করতে পারি। এরপর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি, যে কোয়ান্টিটিজ দ্যাট রিমেন আনচেঞ্জড, এটা হচ্ছে কি ইনভেরিয়েন্ট। ইনভেরিয়েন্টের মধ্যে কি কি চেঞ্জ থাকে, আপনি মনে করেন যে একটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সরি 2h(xy) প্লাস by স্কোয়ার, তাই না, এটাকে রোটেট করার পরে আপনার এরকম আসলো a1x² প্লাস 2h1xy প্লাস b1y স্কোয়ার, এরকম আসলো রোটেট করার পরে। তো এখানে ইনভেরিয়েন্ট কোনটা, ইনভেরিয়েন্ট মানে হচ্ছে এটা চেঞ্জ হয় না, এইখানে চেঞ্জ হচ্ছে না কোনটা, দেখেন h² মাইনাস ab চেঞ্জ হয় না, আর এখানে আপনার a প্লাস b হবে কি a1 প্লাস b1, এই দুইটা হচ্ছে ইনভেরিয়েন্ট। ঠিক আছে, তো এইখানে আরেকটা পার্ট বলছে, এই যে দেখেন এই যে মানটা, ওই যে ডেলের মানটা, এই ডেলের মানটাও কি থাকবে, আনচেঞ্জ থাকবে। এখানে লেখছে দেখেন কোয়ান্টিটিজ দ্যাট রিমেইন আনচেঞ্জড, যে দুটো মান আনচেঞ্জ থাকবে সেই দুটো মান হচ্ছে আমাদের ইনভেরিয়েন্ট। তো এইখানে আরেকটা অবজেক্টিভ পেয়ে গেলাম যে নিচের কোনটা ইনভেরিয়েন্ট, তাই না, এখান থেকে আপনি একটা অপশন পাইতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ পেয়ার অফ স্ট্রেট লাইন্স। এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন্সের অ্যাপ্লিকেশন কোথায় আছে, ইনভেরিয়েন্ট অথবা এই যে আমাদের কোঅর্ডিনেট আমরা ট্রান্সফর্ম করলাম, এগুলা এই স্ট্রেট লাইনের মধ্যে কোথায় কাজে লাগে। তো দেখেন আপনি ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে পারেন। ঠিক আছে, কি বলছে, ট্রান্সলেট অরিজিন টু ইন্টারসেক্টিং পয়েন্ট, তারপর দেন রোটেট দ্য এক্সেস টু রিমুভ এক্স ওয়াই টার্মস ফর ইজিয়ার স্লোপ ক্যালকুলেশন। আপনি যখন এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবেন তখন দেখবেন আপনি বুঝতে পারবেন এটা দিয়ে কি উপবৃত্ত বোঝাচ্ছে, মানে ইলিপস বোঝাচ্ছে, নাকি হাইপারবোলা বোঝাচ্ছে, নাকি সার্কেল বোঝাচ্ছে, নাকি স্ট্রেট লাইন বোঝাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এই কি বলে এই এক্সিস ট্রান্সফরমেশন এর উদাহরণ, বা আমাদের কি বলে কার্যকরিতা অ্যাপ্লিকেশন। আপনারা এইটা একটু দেখে নেবেন, এখান থেকে অবজেক্টিভ আসতে পারে। আমাদের প্রথম অবজেক্টিভ দেখি যে কি ধরনের অবজেক্টিভ এখান থেকে আসতে পারে। আচ্ছা, প্রথমে দেখেন ax² প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, দ্য লাইনস আর পারপেন্ডিকুলার। এই যে প্রথম আমি যেটা বললাম, লাইনগুলো কখন পারপেন্ডিকুলার হবে, কখন প্যারালাল হবে, তাই না। তাহলে আমরা এখান থেকে একটু আগেই দেখলাম, যেহেতু আমাদের মনে পড়ার কথা, যখন a প্লাস বি ইজ ইকুয়াল টু 0 তখন এই লাইন দুইটা কি হবে, পরস্পর পারপেন্ডিকুলার। আর প্যারালাল হইতে হলে কি লাগবে, h² ইজ ইকুয়াল টু ab, তাই না। তাহলে এখানে আনসারটা কি হচ্ছে, আনসারটা হচ্ছে সি, তাই তো। আর যদি বলতো প্যারালাল, কখন প্যারালাল হবে, প্যারালাল হওয়ার কন্ডিশন কি ছিল, h² ইজ ইকুয়াল টু ab। তাহলে পারপেন্ডিকুলারের জন্য আনসার হচ্ছে সি, আর প্যারালালের জন্য কি হচ্ছে h² ইজ ইকুয়াল টু ab। এখানে কিন্তু দুইটা অবজেক্টিভ লুকে আছে। আরেকটা অবজেক্টিভ আছে যে এই যে ইকুয়েশনটা, এটা কি হোমোজিনিয়াস ইকুয়েশন নাকি নন হোমোজিনিয়াস ইকুয়েশন, এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, এবং এখানে আরেকটা অবজেক্টিভ আছে, এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা কি মূলবিন্দুগামী, হ্যাঁ এটা মূলবিন্দুগামী, যেহেতু এখানে কি নাই, সি নাই, তাহলে দেখেন এই একটা অবজেক্টিভের মধ্যে 3-4টা অবজেক্টিভ আছে। আমরা এভাবে আলোচনা করতেছি আর কি। আমরা যদি একেবারে বিশদ আলোচনা করতে যাই তাহলে কিন্তু ক্লাসে এই এক ক্লাসে সম্ভব না। তো আমরা আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছি যে একটা প্রশ্ন থেকে আপনি কিভাবে 3-4টা অবজেক্টিভ খুঁজে পাবেন। এখানে কিন্তু এজন্যই কন্ডিশনগুলো এভাবে দেওয়া আছে।
এটা যেহেতু পারপেন্ডিকুলারটা বের করতে বলছে এই জন্য এটা, ঠিক আছে। এখন যদি বলতো যে এইটা একটা ইমেজিনারি লাইন করে, ইমেজিনারি দুইটা লাইন প্রকাশ করে, তখন কন্ডিশন কোড হইতো এইচ স্কোয়ার ইজ স্মলার দেন এ বি। এইগুলো আপনাদের একটু চিন্তা করবেন, যখন যে সূত্রটা পড়বেন এটা দিয়ে কয়টা অবজেক্টিভ হইতে পারে আমরা কিন্তু একটু ভাববো, তাহলে আমাদের জন্য প্রিপারেশনটা খুব ভালো হবে। আচ্ছা, দ্য লেন্থ অফ পারপেন্ডিকুলার অরিজিন টু দ্য লাইন এত ইজ। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু আমাদের, আমি যেটা বলছিলাম যে এইচএসসির একটু দেখতে হবে, এইচএসসি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 0 0 বিন্দু থেকে একটা লাইনের পারপেন্ডিকুলার কি হইতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, তাই না? এটার সূত্রটা কি ছিল যে x1 y1 থেকে lx প্লাস my প্লাস n ইজ ইকাল টু 0 এর লম্ব দূরত্ব, এটা বাংলাও লিখতেছি আবার। আচ্ছা, lx এটা হয়ে যাবে lx1 my1 প্লাস n ডিভাইডেড বাই রুট ওভার অফ হচ্ছে এদের যে সহগ, অর্থাৎ l স্কোয়ার প্লাস m স্কোয়ার, ঠিক আছে। তো এইখানে দেখেন, এখানে আপনার x1 y1 কত, x1 y1 হচ্ছে 0,0, তাই না? তাহলে আপনার ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, n ডিভাইডেড বাই রুট ওভার অফ l স্কোয়ার m স্কোয়ার, ভ্যালু বসায় দেন তাহলে দেখবেন এটা পাচ্ছেন। তাহলে তোমার আনসার হচ্ছে কোনটা, আমাদের আনসার হচ্ছে 1 নাম্বার। বোঝা গেল তো? যেটা বললাম, যদি আপনি এই পেয়ার অফ স্ট্রেট লাইন, ভেক্টর, কনিক এগুলোর উপর প্রিপারেশন নিতে চান, আপনাকে অবশ্যই এইচএসসির ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টারটা হচ্ছে সরলরেখা, এবং হচ্ছে 2nd চ্যাপ্টারটা হচ্ছে ভেক্টর, এবং 2nd পেপারের 6 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে কনিক্স। এইগুলোকে আপনাকে দেখতে হবে কিন্তু। আচ্ছা, এরপরে দেখেন 3 নম্বর কোশ্চেনে কি বলা আছে, আফটার রোটেটিং এক্সিস বাই থিটা দ্য নিউ কোঅর্ডিনেটস এক্স অ্যান্ড ওয়াই আর রিলেটেড দ্য ওল্ড কোঅর্ডিনেটস। এই যে সরাসরি সূত্র চলে আসছে, তাই না? তাহলে আমরা কোনটা দেখছিলাম, আমরা দেখছিলাম যে সি নাম্বারটা বোধহয় আনসার হবে, তাই না? আচ্ছা, সি নাম্বারটা আনসার হবে না, আমি ভুল দেখলাম, এখানে একটা জিনিস নাই, দেখছেন ছোট্ট করে এটা বাদ দিয়ে দিছে। তাহলে এইটা হচ্ছে আনসার, যে এক্স ইজ ইকুয়াল টু কি পড়ছিলাম, এক্স কস থিটা মাইনাস, ওই যেটা বলছিলাম এক্স এরটা হচ্ছে মাইনাস আর ওয়াইটা হচ্ছে কি প্লাস, এক্স কস থিটা ওয়াই সাইন থিটা, আর ওয়াইটা হচ্ছে কি এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। যদি আমি থিটা কোণে রোটেট করি তাহলে আমার নতুন যে কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটগুলো চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর এই কোণে ওয়াই হয়ে যাবে কি এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তাহলে এই দুইটা সূত্র আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অথবা এই কোশ্চেনটা উল্টোও দিতে পারে, যে আমাদের নতুন কোঅর্ডিনেট যদি এরকম হয় তাহলে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে ঘুরাইছেন, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল আমি ঘুরাইছি। আচ্ছা, তো পরবর্তীটা দেখেন যে এ এর মান কত দেওয়া আছে 1, বি এর মান 4, এইচ এর মান দেওয়া আছে 2। দ্য লাইন্স রিপ্রেজেন্ট বাই এত ইজ, আচ্ছা এটা দ্বারা কি বোঝাচ্ছে, তাহলে আমাদের এটার জন্য সূত্র কি ছিল, এইচ স্কোয়ার মাইনাস এ বি, আমরা বের করি এইচ এর মান কত 2 স্কোয়ার, তাই না, মাইনাস 1 ইন্টু 1, তাহলে 4 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 2। এটা কি আসতেছে, একটা গ্রেটার দেন 0 আসতেছে। আমরা জানি গ্রেটার দেন 0 হলে কি হবে, মানগুলা রিয়াল হবে এবং ডিস্টিংক্ট হবে। যদি 0 আসতো তাহলে কি আসতো, রিয়াল অ্যান্ড, ঠিক আছে, কোইন্সিডেন্ট। আরেকটা হচ্ছে কি জানো, ইমেজিনারি আসতো কখন, যখন স্মলার দেন 0 আসতো, তাই না, স্মলার দেন 0 আসতো। আর এ প্লাস বি সমান যদি 0 হইতো তাহলে বলতাম যে পারপেন্ডিকুলার। তাহলে এই শর্তটা দিয়ে কিন্তু অনেকগুলা অবজেক্টিভ আসার সম্ভাবনা আছে। সরি, এখানে আমি ভুল করছি, এটা তো 2 না, এটা তো বি এর মান হচ্ছে 2। এইটা একটু চেক করে নিচ্ছি। আচ্ছা, এখানে বি এর মান হচ্ছে 4, তাহলে 4 যোগ বিয়োগ ভুল হয়ে যায়। তাহলে দেখেন, ও সরি, এটা 0 আসছে, তাই না? 0 আসলে এই অংশটা কি হবে, রিয়াল এবং কোইন্সিডেন্ট হবে। তো দেখছেন আমারই দেখতে দেখতে ভুল হয়ে গেছে। তাহলে এর মান হচ্ছে 1, আমরা যেই মানগুলো এখান থেকে নিতে ভুল করছি, এর মান 1, বি এর মান 4, এইচ এর মান হচ্ছে 2, তাই না? এইচ স্কোয়ার মাইনাস এ বি সমান হচ্ছে এ এর মান ছিল 1 ইন্টু 4, তাহলে 4 মাইনাস 4 কত হচ্ছে 0। তাহলে এই আনসারটা কত হচ্ছে, রিয়াল এবং কোইন্সিডেন্ট।
আচ্ছা সমস্যা নেই, আমরা আরেকটা তো পড়ে ফেলছি যে এইচ স্কোয়ার মাইনাস এবি যদি গ্রেটার দেন 0 হইতো তাহলে আমরা বলতাম রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, আর স্মলার দেন হইলে ইমেজিনারি। আচ্ছা পরবর্তীটাতে দেখি আমরা কি আছে। আচ্ছা ইন ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস দ্য অরিজিন শিফটেড টু এইচ কে, অরিজিন যদি এইচ কে তে চলে যায় তাহলে আমাদের অরিজিন যদি এইচ কে তে শিফট করে তখন আমাদের সূত্রটা কি হবে, তাহলে ছোট হাতের এক্স মানে এখন নতুন যে কোঅর্ডিনেট, নতুন কোঅর্ডিনেটটা কত হয়ে যাবে, এইটা হয়ে যাবে তাই না, যে এক্স ইজ ইকাল টু হবে এক্স প্লাস এইচ, ঠিক আছে, আর ওয়াই ইজ ইকাল টু কত হবে ওয়াই প্লাস কে। এইটাও কিন্তু আমরা প্রথম শর্তে বলছিলাম যখন আপনি অরিজিন শিফট করবেন তখন কোন পার্টটা চলে যায়, এই যে এক্স আর ওয়াই টার্মটা বাদ হয়ে যায়, ওইটা বাদ হয়ে আমাদের কি চলে আসে, হোমোজিনিয়াস ইকুয়েশন চলে আসে, ঠিক আছে। এই পার্টটা আপনারা একটু মনে রাখবেন, এটাও কিন্তু শর্তের মধ্যে ছিল। আচ্ছা এইটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখানে আপনি প্রথম অপশন দেখে আনসার করা যাবে না। আপনি যখনই ম্যাথমেটিক্সের প্রথম অপশনটা ঠিক থাকবে তখন কিন্তু আপনি একটু হোল্ড ব্যাক করবেন, হোল্ড ব্যাক করে দেখবেন যে আরও একটা অপশন হইতে পারে যে ইকুয়াল হয় কিনা। যেমন এইখানে দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কি দেওয়া আছে 0, তাই না, তাহলে এটাকে যদি আপনি সলভ করেন এক্স স্কোয়ার ইজ ইকাল টু কি লেখা যায় ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকাল টু কত লেখা যায় প্লাস মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স এর মান ওয়াই অথবা এক্স এর মান মাইনাস ওয়াই। তাহলে আপনি দেখেন এইখানে কিন্তু এইটাও সত্য কন্ডিশন, আবার এইটাও সত্য, তাই না, এক্স মাইনাস এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়াই হলে ওয়াই ইজ ইকাল টু কি মাইনাস এক্স, তাহলে এই দুইটা অপশনই সত্য। তাহলে বোথ এ এন্ড সি, যখনই আপনাকে খুব সোজা অঙ্ক দিবে তখন কিন্তু একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে, এরপরে একটু সেকেন্ড লুক দিতে হবে যে এখানে আর একটা অপশনও কিন্তু হইতে পারে। তো এইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আপনাদের মনে রাখতে হবে, এই দুইটা অপশনই কিন্তু এখানে সত্য। তাহলে আনসার কি হবে বোথ এ এন্ড সি। আচ্ছা এরপরে দেখেন দ্য লাইন রিপ্রেজেন্টেড বাই এত আর অ্যাট 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না, অর্থাৎ থিটার মানটা এখানে কত দিছে, থিটার মানটা দিছে 45 ডিগ্রি, এর মান কত, এর মান হচ্ছে 1, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 1, আচ্ছা তারপর হচ্ছে বি এর মান কত, বি এর মান হচ্ছে 1। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, tan থিটা সমান 2 রুট ওভার অফ এইচ স্কোয়ার মাইনাস এ বি, আর এখানে কি ছিল এ প্লাস বি, তাহলে টেন থিটা মানে কত 1045 ডিগ্রি, আর এখানে 2 রুট ওভার অফ এইচ স্কোয়ার মাইনাস এ এর মান 1 বি এর মান 1, তাই না, আর এখানে হচ্ছে কত 1 প্লাস 1, তো 1045 মানে কত 1, আর এখানে এই 2 কাটা, তাহলে রুট ওভার অফ কি থাকলো এইচ স্কোয়ার মাইনাস 1, তাহলে আমরা যদি এখানে স্কোয়ার করে দিই 1 সমান হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস 1, তাহলে এইচ স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে 2, তাহলে এইচ ইজ ইকাল টু হচ্ছে কত এইচ স্কোয়ার কি লিখছে 2, সরি রুট 2, তাহলে এইখানে কিন্তু রুট 2 অপশনটা দেওয়া নাই, তাহলে আপনার এই অপশনটাতে বোধহয় একটু ভুল হয়ে গেছে আর কি, তাহলে আনসার হবে এইটা সি, তাই না, আনসার সি হচ্ছে, তাহলে আনসার হবে রুট 2, এখানে একটা 2 এক্সট্রা পড়ছে, এই যে 2/2 এই 2টা এক্সট্রা পড়ছে, আমাদের আনসার হবে কি রুট 2। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা দ্য রোটেশন অফ এক্সেস চেঞ্জেস, ঠিক আছে, লেন্থ অফ লাইন্স, স্লোপ অফ লাইন্স, ইন্টারসেকশন পয়েন্ট, ডিস্টেন্স বিটুইন দ্য লাইন্স। এখানে কি বলে রোটেশন যখন আপনি করবেন এক্সচেঞ্জ থিটা কোণে যখন রোটেট করবেন তখন তার কি চেঞ্জ হয়ে যাবে, তখন তার স্লোপ চেঞ্জ হয়ে যাবে। যেমন মনে করেন যখন আপনি এটাকে, এইটা হচ্ছে আমার মনে একটা লাইন আছে, একটা দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে, এইটাকে আপনি, এটা আমার আগের লাইন ছিল, তাহলে এইটার একটা M1 ছিল, এখানে হচ্ছে ঢালটা, তাই না, যখন আপনি এটাকে থিটা কোণে ঘুরাইবেন তখন এটার স্লোপটা কত হয়ে যাবে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে না, আগে ছিল θ1 এখানে কি হয়ে যাবে θ2, তাহলে কোনটা চেঞ্জ হচ্ছে, স্লোপ অফ দ্য লাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু বেসিক, এগুলো আপনারা মানে একবার আমি যদি এইটা যদি দেখেন তাহলে এই ক্ষেত্রেও মনে থাকবে, যদি আপনি একটা অ্যাঙ্গেল একটা লাইনকে যদি একটা অ্যাঙ্গেলে ঘুরাই দেন তাহলে কিন্তু তার স্লোপ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আবার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আসছে, যেহেতু আপনাদের সিলেবাসে আছে পেয়ার অফ স্ট্রেট লাইনটা আগে, এরপরে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা পরে, তো এই জন্য আমরা এখানে আবার একটু আলোচনা করব জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি নিয়ে, যেটা আমরা আগে আলোচনা করছি। যে এখানে দেখেন
ইকুয়েশনটা দেওয়া আছে তাই না, 2ax² + 2hxy। এরপরে দেওয়া আছে এইগুলা কি রিয়েল কনস্ট্যান্ট, আর কোনগুলার মান শূন্য হবে না, এ দেখেন a এর মান, h এর মান, b এর মান, এই তিনটা শূন্য হবে না, সবগুলা শূন্য হবে না। অল জিরো মানে হচ্ছে সবগুলা শূন্য হবে না, এক দুইটা শূন্য হতে পারে। যদি সবগুলা শূন্য হয়ে যায় তখন কিন্তু সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থাকবে না, তখন কত ডিগ্রি হয়ে যাবে, ফার্স্ট ডিগ্রিতে হয়ে যাবে। এটার মানে কিন্তু এরকম না যে এ বি সি সবাই মানে সবগুলোই ধনাত্মক, মানে সবগুলোই নন জিরো হইতে হবে। এ এর মান যদি নন জিরো হয়, বি এর মান জিরো হইতে পারে, এটার কথা বলা আছে, ঠিক আছে। এরপরে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন আমরা জানি যে এটা দ্বারা স্ট্রেট লাইন ও পেয়ার অফ স্ট্রেট লাইন বুঝাইতে পারে, সার্কেল বুঝাইতে পারে, প্যারাবোলা বুঝাইতে পারে, হাইপারবোলা বুঝাইতে পারে, পেয়ার অফ স্ট্রেট লাইন বুঝাইতে পারে, তাই না, পয়েন্ট বুঝাইতে পারে। তো এটা আমরা জানি। আর এটা কোনো লোকাস থাকবে না কখন, যখন এটা ইমেজিনারি কার্ভ হবে। তাহলে এখানে একটা অবজেক্টিভ পাইলাম, যখন এটা ইমেজিনারি কার্ভ হবে অর্থাৎ h² - ab স্মলার দেন 0 হবে, তখন কি হবে, সেটার কোনো লোকাস থাকবে না, অর্থাৎ এটার কোনো চিত্র নাই বা সঞ্চারপথ নাই, এটা বলা যাবে। আচ্ছা, এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, দেখেন ডেলের একটা মান আছে। ডেল কোনটা, ওই যে আমরা বলছিলাম সরলরেখার জন্য ডেল সমান কত হয়, 0, ওই যে abc - 2fgs এই সূত্রটা, তাই না। আর ডেল যদি জিরো না হয়, ডেল যদি জিরো না হয় তখন সেটা এক ধরনের কণিক হয়ে যাবে। এখন বৃত্ত কিন্তু একটা কণিক, তাই না। এই ডেল প্রথমে তাহলে চেক করতে হবে কি, ডেল ইজ নট ইকুয়াল টু 0। আর আপনাকে যদি কণিক বইলা দেয় তাহলে আর ডেল চেক করার দরকার নেই, আমরা অবভিয়াসলি জানবো যে ডেলের মান হচ্ছে 0, তাই না। আচ্ছা, এই নেচার অফ কণিকটা ডিপেন্ড করে ডেল্টার উপর, অর্থাৎ ab - h² এর উপর। আপনি দেখেন যে ab - h² যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা কি প্রকাশ করবে, ইলিপস। ab - h² = 0 হলে প্যারাবোলা। ab - h² যদি 0 হয় তাহলে কি প্রকাশ করবে, হাইপারবোলা, স্মলার দেন 0 হইলে। তো আমরা এখানে কিছু স্ট্যান্ডার্ড ফর্ম লিখছি, সার্কেলের, ইলিপসের, এগুলো আমরা জানা আছে, বা যদি জানা না থাকে ভুলে যাই তাহলে আমরা কিন্তু ইন্টারের বই থেকে একটু দেখে নিব যে এগুলার স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা, যে ইলিপসের স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা, হাইপারবোলার স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা, প্যারাবোলার স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা। আচ্ছা, প্রথম যেটা সার্কেল নিয়ে আমরা খুব একটা আলোচনা করব না, এটা আপনারা দেখে নেবেন, শুধু এই জায়গাটা দেখে নিন, সার্কেলের ইসেন্ট্রিসিটি, ঠিক আছে। এটা হচ্ছে মানে কি, ওই যে উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দু দূরত্ব এবং ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্বের অনুপাতটা হচ্ছে কি ই, এই ইটা হচ্ছে 0 যখন হবে তখন সেটা সার্কেল প্রকাশ করবে, ঠিক আছে। আর এই সিমেট্রি দ্বারা বোঝাচ্ছে, মনে করেন আপনি একটা বৃত্ত আঁকলেন, এই বৃত্তটা কোন রেখার সাপেক্ষে, মানে কোন রেখাতে কাটলে দুইটা সমান ভাগে ভাগ হয়। যেমন এইটার ক্ষেত্রে হচ্ছে কি এক্স অক্ষটা হচ্ছে একটা সিমেট্রি দেয়, আর একটা হচ্ছে ওয়াই অক্ষটা, এক্স এক্সিস ওয়াই এক্সিস অরিজিন, এই সবটার সাপেক্ষে কি বৃত্তটা সিমেট্রিক, এটা বোঝাচ্ছে সিমেট্রি। আচ্ছা, এরপর হচ্ছে প্যারাবোলা। এখন প্যারাবোলার আমরা যে ইকুয়েশনটা লিখছি এটা হচ্ছে ইন জেনারেল ইকুয়েশন, অর্থাৎ এইচ এর মান আর কে এর মান, অর্থাৎ প্যারাবোলার যে ভার্টেক্সটা যদি এইচ এবং কে বিন্দুতে থাকে তখন আমরা এই প্যারাবোলার ইকুয়েশনটা ইউজ করব। দেখেন এখানে বিগ বলছে কি, এইটা একটু উপর উঠে গেছে, এইটার জন্য হবে, হ্যাঁ, ভার্টিক্যাল এক্সিস সিমেট্রি। একটা প্যারাবোলা যদি ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে, অর্থাৎ এই প্যারাবোলাটা যদি এরকম থাকে তাহলে এটা ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রি, আর এই প্যারাবোলাটা যদি দেখতে এরকম হয় তাহলে কি হরাইজন্টাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রি। তো তখন ইকুয়েশন দুইটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এইটা প্রথমটার জন্য ইকুয়েশন হচ্ছে এইটা, এবং দ্বিতীয়টার জন্য ইকুয়েশন হচ্ছে কোনটা, এইটা। তো এখানে ভার্টেক্সটা কত আছে, এইচ কে আছে, তাই না। ফোকাসটা হচ্ছে কি, আচ্ছা এইচ কে প্লাস পি, আর হরাইজন্টালের ক্ষেত্রে ফোকাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না। ভার্টেক্সটা কিন্তু দুইটার ক্ষেত্রেই সেম থাকবে। এরপরে ভার্টিক্যাল, এইগুলো আপনারা দেখে নেবেন, এগুলো সূত্রগুলো মুখস্থ করার কিছু নাই। এখানে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই যে এক্সেন্ট্রিসিটি, এইটা যে এইটার উৎকেন্দ্রিকতার মান কত, প্যারাবোলয়েলের উৎকেন্দ্রিকতার মান কত হবে, ইকুয়াল টু 1। প্যারাবোলয়েলে এটার মান হবে ইকুয়াল টু কত হবে, 1। আচ্ছা, আমরা প্যারাবোলার তো আমরা জেনারেল ইকুয়েশন দেখলাম, আমরা একটু নর্মাল ইকুয়েশনটা দেখি। নর্মাল প্যারাবোলার ইকুয়েশন কি, y² = 4ax, তাই না, অথবা কি x² = 4ay। এই প্যারাবোলাটা দেখতে কিরকম, এরকম, এই প্যারাবোলাটা দেখতে হচ্ছে এরকম। এটা আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন এসএসসি বই, যারা অনেকদিন ধরে পড়াশোনার মধ্যে নাই, তারা যখন এইচএসসির কনিকটা দেখবেন তখন যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি। যেমন এইখানে ভার্টেক্সটা হচ্ছে কত, 0 0, অর্থাৎ মূল বিন্দুতে,
ওইখানে এইচ কে তে ছিল, তাহলে ওই ইকুয়েশনে এইচ একটা কে একটা চলে আসে, তাই না? এইখানে ভার্টেক্সটা কত, এখানেও ভার্টেক্স 0 0-তে, তাই না? এরপর হচ্ছে ফোকাস, ফোকাস মানে হচ্ছে উপকেন্দ্র, তো ফোকাসটা কততে, এখানে A0-তে, আর এখানে ফোকাসটা হচ্ছে 0-এতে, তাই না? এরপর হচ্ছে ল্যাটাস রেক্টাম, ল্যাটাস রেক্টাম হচ্ছে কি, এই যে ফোকাসের মধ্য দিয়ে যদি আপনি লম্ব টানেন, এটার নাম হচ্ছে কি ল্যাটাস রেক্টাম, উপকেন্দ্রিক লম্ব, তাই না? তাহলে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম হচ্ছে, এগুলো কিন্তু বইয়ের মধ্যে দেখতে হবে, আমি এখানে কিন্তু খুবই কম লিখতেছি, তাই না? এটা 1 নাম্বার প্রপার্টি, 2 নাম্বার প্রপার্টি, 3 নাম্বার প্রপার্টি, তাহলে এখানে 3 নাম্বার আপনি যান, এটার মানও কত হবে 4-এ। তো এইটার মধ্যে, আচ্ছা এটার মধ্যে আর কি আছে, ভার্টেক্স, ফোকাস, ল্যাটাস রেক্টাম, 4 নাম্বার হচ্ছে ডিরেক্ট্রিক্স, অনেকগুলো প্রপার্টি আছে ডিরেক্ট্রিক্সের। এটা দেখেন, এটা যে ডিরেক্ট্রিক্স এটা হচ্ছে কি এইদিকে, তাহলে এটার ইকুয়েশন কি, x ইজিক্যাল টু মাইনাস এ, আর এটার ক্ষেত্রে y ইজিক্যাল টু মাইনাস এ। তো এই দেখেন এখানে 5-6টা সূত্র আছে, এইগুলো কিন্তু আপনারা বই থেকে দেখে নেবেন, এক ক্লাসে তো এগুলো কমপ্লিট করা সম্ভব না, তো আপনারা একটু দেখে নেবেন, ওইখান থেকে কিন্তু সরাসরি অবজেক্টিভ চলে আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সিমিলার ইলিপসের ক্ষেত্রে আমরা যখন যাব, আচ্ছা এখানে একটা কথা বলে নেই, যখন আমরা পরাবৃত্ত পড়ব, এখানে দেখেন ই এর মান কত আছে, 1 আছে না? এই এই যে প্যারাবোলা, প্যারাবোলার কি নাই, প্যারাবোলার কোনো সেন্টার নাই, তাই না? প্যারাবোলা হ্যাজ নো সেন্টার, প্যারাবোলা সেন্টার থাকে না, এটা খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, এটা 1 নম্বরের জন্য চলে আসতে পারে যে নিচের কোন কোনিকটা কেন্দ্রবিহীন বা সেন্টার নেই, তাহলে এটা হচ্ছে কি প্যারাবোলা, প্যারাবোলা শুরু হয় ভার্টেক্স থেকে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে কি আছে, সেন্টার আছে। যেমন আমরা যখন হাইপারবোলা আঁকবো, হাইপারবোলা দেখতে কিরকম, এরকম, তাই না? তাহলে হাইপারবোলার কিন্তু একটা সেন্টার আছে। আমরা যখন, সরি এটা হচ্ছে ইলিপস, আর হাইপারবোলা যখন আঁকবো, হাইপারবোলারও একটা সেন্টার আছে। আমরা বলছি বৃত্ত একটা কনিক, তাহলে বৃত্তরও কিন্তু একটা সেন্টার আছে, তাহলে কেন্দ্রবিহীন কনিক হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি প্যারাবোলা, এটা মনে রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এইগুলো সূত্রগুলো আপনারা দেখে নেবেন, যে মেজর এক্সিস যদি হরাইজন্টাল হয়, অর্থাৎ এ গ্রেটার দেন যদি বি হয়, এ গ্রেটার দেন বি হলে ইকুয়েশন হচ্ছে এরকম, আর বি গ্রেটার, ইকুয়েশন দুইটাই সেম, কিন্তু এ গ্রেটার দেন বি হলে এটার প্রপার্টিটা, এটা দেখতে এরকম হবে ইলিপসটা, আর যদি বি গ্রেটার দেন এ হয় তখন ইলিপসটা দেখতে কিরকম হবে, এরকম হবে। ঠিক আছে, এই ইলিপসের কি থাকে, সেন্টার থাকে, এই যে ওইটার ক্ষেত্রে এটা ছিল ভার্টেক্স, আর এটার ক্ষেত্রে এটা হচ্ছে কি সেন্টার, এইচ এবং কে। আচ্ছা, এটার ক্ষেত্রে ভার্টেক্স গুলো কোনগুলা, এই যে দেখেন মেজর এক্সিসের মধ্যে যে দুইটা পয়েন্ট থাকে সেটা হচ্ছে ভার্টেক্স, এই ফর্মুলাগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এটা লেকচার শিটে থাকবে, লেকচার শিট থেকে আপনারা দেখে নেবেন, এটা আমরা বেশি আলোচনা করতেছি না। এবং প্যারাবোলা ইলিপসের যে জেনারেল ইকুয়েশন, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ কি এখানে এইচ কমা কে, অর্থাৎ সেন্টারটা কত, সেন্টারটা হচ্ছে 0 0। এটার জন্য বিভিন্ন ধরনের প্রপার্টি, অর্থাৎ ই এর মানটা কত, ই এর মান হচ্ছে √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই ই এর মানটা কিন্তু পরীক্ষাতে বের করতে দিতে পারে আপনাদেরকে, যে এই কণিকের ই এর মান কত, তো আপনি যদি এ আর বি জানেন তাহলে কিন্তু ই এর মান ইজিলি বের করতে পারবেন। তো এটা আপনারা দেখে নেবেন ই এর মান কিভাবে বের করে, সিমিলার হচ্ছে কি হাইপারবোলার ক্ষেত্রেই সেম জিনিস। তো আমরা প্যারাবোলার ইলিপসের ক্ষেত্রে কি বলছি, এ বড় নাকি বি বড়, তাই না, এটা দেখছি। আর এই হাইপারবোলার ক্ষেত্রে আমরা দেখব এক্সটা আগে নাকি ওয়াইটা আগে। ঠিক আছে, এক্সটা আগে না ওয়াইটা আগে, এক্স যদি আগে হয় তাহলে এক ধরনের ইকুয়েশন হবে, আর ওয়াইটা যদি আগে হয় এক ধরনের ইকুয়েশন হবে। আপনারা যখন বই খুলে দেখবেন তখন দেখবেন ইলিপসের সব ঠিক আছে, শুধু ইকুয়েশনের মধ্যে মাঝখানে একটা মাইনাস আছে, তাই না? আর যখন ই বের করবেন, ই এর ক্ষেত্রে উল্টা প্লাস, আমরা কি বললাম 1 বাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার পড়ছিলাম ইলিপসের ক্ষেত্রে, এখানে হচ্ছে 1 বাই কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা হচ্ছে কি যখন এই যে এক্সটা আগে থাকবে, আর ই ইজ ইকাল টু কি হবে 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, যখন এখানে কি এক্স আগে, তাই না? আর এখানে কি যখন ওয়াই আগে হইলে ই এর মানটা হচ্ছে এইটা। তো এই দুইটা জিনিস আমাদের বের করার সম্ভাবনা খুবই বেশি, মানে উৎকেন্দ্রিকতা আপনাকে বের করতে দিবে, আপনি এটা 100% ধরে রাখতে পারেন। তো আমরা দেখি কোনিক থেকে কি কি শর্ত আসতেছে। আচ্ছা, এবি মাইনাস এইচ স্কোয়ার হলে কি হয়, এবি মাইনাস এইচ স্কোয়ার হলে আমরা জানি কি হয়,
এবি মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন জিরো হলে ইলিপস হয়, তাই না? আমরা এটা পড়ছিলাম, এবি মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন জিরো মানে হচ্ছে কি ইলিপস। এবি মাইনাস এইচ স্কোয়ার স্মলার দেন জিরো তাহলে কি হবে? হাইপারবোলা, তাই না? এবি ইজ ইকাল টু এইচ স্কোয়ার হলে প্যারাবোলা, তাই না? এই শর্তগুলো কিন্তু আমরা প্রথমে দেখছিলাম, এগুলো সরাসরি অবজেক্টিভে চলে আসবে। দ্য সেন্টার অফ কোনিক ইজ দ্য পয়েন্ট হোয়ার, ঠিক আছে? সেন্টার অফ কোনিক, এই সেন্টার দিয়ে কি পাস করে? ট্যানজেন্ট, স্পর্শক, ঠিক আছে? তাহলে এখান দিয়ে কি পাস করে? এখান দিয়ে পাস করে ফার্স্ট ডেরিভেটিভটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ আমরা যে একটা সমীকরণ পেলাম এ এক্স স্কোয়ার প্লাস, ব্যাপক পড়াশোনা করতে হবে, 2hxy, আমরা সূত্রটা দেখি, by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান হচ্ছে 0। আপনারা দেখবেন যে বিসিএস গণিতে সবসময় সিট খালি থাকে, তাই না? আসলে এই জিনিসটা কঠিন। আমি দেখলাম যদি কারো যদি 200 নম্বরও কমন পড়ে, সে 120 আনসার করে আসতে পারবে না। মানে আমরা 38তম বিসিএসে যখন আমরা রিটেন পরীক্ষা দিছি আর কি, তো এমসিকিউ তো আপনাদের টার্গেট থাকবে 60 নাম্বার, যদি ভালো আনসার করতে পারেন তাও দেখবেন যে ক্যাডার চলে আসবে 60 থেকে 70 নাম্বার। কারণ ওই 60 মিনিটে এত আনসার করা, গণিত তো আপনাকে সলভ করতে হবে, তাই না? কিছু কিছু অঙ্ক থাকবে সলভ করতে হবে, কিছু কিছু মুখস্থ করতে হবে। তো এইখানে বলা হচ্ছে আপনি যখন সেন্টার বের করবেন, এইটা যদি মনে করেন এফ অফ এক্স ওয়াই হয়, তাহলে এফ অফ এক্স ওয়াই হয়, তাহলে ডেল ডেল এক্স মানে কি আংশিক, আপনি যখন অন্তরীকরণ করবেন এটা সমান 0 ধরবেন, আর ডেল ডেল এফ অফ ওয়াই এটা সমান 0 ধরবেন। এইটা 0 ধরে আপনি যেই পয়েন্টটা পাবেন না সেটাই হচ্ছে আপনার সেন্টার। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কি হয়ে যাচ্ছে? এই যে ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই কথাটা এখানে বলছে। ফার্স্ট ডেরিভেটিভ কি হয়ে যাচ্ছে? ভ্যানিশ হয়ে যাচ্ছে। এইটা যদি এই দুইটা থেকে আমরা দুইটা ইকুয়েশন পাবেন, যেমন এইখান থেকে কি ইকুয়েশন পাচ্ছি বলেন তো? 2ax প্লাস 2hy প্লাস 2g সমান হচ্ছে 0। আর এখান থেকে কি পাচ্ছি? 2hy প্লাস 2y 2by প্লাস 2f সমান 0। এখন এখান থেকে যদি আপনি এক্স আর ওয়াই এর মান বের করেন, যে পয়েন্টটা পাবেন সেটা হচ্ছে সেন্টার, তাই না? তাহলে ফার্স্ট ডেরিভেটিভকে ভ্যানিশ করে যে বিন্দুটা পান সেটার নাম হচ্ছে কি? এই যে সেন্টার। পরবর্তীটাতে যাই, দেখেন দ্য ইকুয়েশন এত রিপ্রেজেন্টস এ প্যারাবোলা, ইলিপস অর সার্কেল। তো আমরা এইখানে কিন্তু আমরা যখন এসএসসিতে পড়াই তখন এরকম ইকুয়েশনের অবতারণা হয়, তো আমরা তখন ইজিলি পড়াই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ যদি একই রকম থাকে, সমান হয়, তাহলে সেটা হচ্ছে কি? সার্কেল, ঠিক আছে? যদি সমান না হয় কিন্তু চিহ্ন একই থাকে তখন আমরা বলবো সেটা ইলিপস, আর যদি চিহ্ন বিপরীত হয় তাহলে সেটাকে আমরা বলবো হাইপারবোলা। তো ওইখান থেকে আপনাদের অনেকটা কনসেপ্ট কিন্তু কাজে লাগবে। আচ্ছা, which of the following is the equation of parabola with axis x axis? তাহলে দেখেন x axis হচ্ছে axis, তাহলে প্যারাবোলা দেখতে কেমন হবে? এরকম হবে, তাই না? আমরা যদি এটাকে x axis নেই তাহলে এইটাতে দেখেন, এটাও মনে রাখা যায়, ইজিলি মনে রাখা যায়। এই ডান দিকে কি হচ্ছে? x এর মান সব পজিটিভ, তাই না? এখানে কি হচ্ছে? x পজিটিভ। তো আপনি দেখেন কোন ইকুয়েশনে x অলওয়েজ পজিটিভ? এই ইকুয়েশনে x অলওয়েজ পজিটিভ, তাই না? x সমান হচ্ছে কত? y স্কোয়ার বাই 4a। তো আপনি এক্স এর মান, ওয়াই এর মান যাই ধরেন না কেন, এক্স এর মান কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, তাই তো? তাহলে আমাদের ইকুয়েশন হবে কি? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তাহলে পরবর্তীটাতে চলে যাই। এই যে হাইপারবোলার ইকুয়েশন, দেখেন আমি কি বলছিলাম যে এক্স স্কোয়ারের আর ওয়াই স্কোয়ারের চিহ্ন কি হবে? বিপরীত। দেখেন এখানে এক্স স্কোয়ারের সামনে প্লাস আছে, এখানে ওয়াই স্কোয়ারের সামনে কি আছে? মাইনাস আছে, তাই না? এই যে দেখেন ইসেন্ট্রিসিটি বের করতে বলা হয়েছে। আপনি যদি ইন্টারের বইটাও দেখেন যে 1000 বার ইসেন্ট্রিসিটি বের করতে বলা হয়েছে। তাহলে এইটা কি হবে সূত্রটা? আমরা জানি যে এইটা হবে সূত্র 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে ইসেন্ট্রিসিটির মানটা কত? ই থেকে বড় হয় হাইপারবোলার ক্ষেত্রে, আর ইলভিসের ক্ষেত্রে কত হয়? 1 থেকে ছোট হয়, 0 থেকে বড় হয়। আচ্ছা, যা ডিরেক্ট্রিক্স, তাই না? ডিরেক্ট্রিক্স কি হবে? ডিরেক্ট্রিক্স মানে কি? দ্বিকাক্ষ। এটা সরাসরি সূত্র থেকে দিয়ে দিছে যে x ইজিক্যাল টু মাইনাস এ, 6 হচ্ছে x ইজিক্যাল টু মাইনাস এ।
একই কোশ্চেন দুইবার টাইপ হয়ে গেছে। আচ্ছা তাহলে এটাতে আমরা গেলাম না। আচ্ছা উইথ ট্রান্সফরমেশন রিমুভ দ্য এক্স ওয়াই টার্ম, তাহলে কোনটা হবে, কোনটা আমাদেরকে ওই যে এক্স ওয়াই টার্মটা ভ্যানিশ করে দেয়, সেটা হচ্ছে কি রোটেশন অফ এক্সিস, তাই না? এক্সিস যদি আমরা থিটা কোণে রোটেশন করি তখন আমাদের ওই যে এক্স ওয়াই টার্মটা চলে যায়। আর এক্স কমা ওয়াই, ফার্স্ট এক্স কমা ওয়াই টার্মটা নিতে হলে কি করতে হবে, ট্রান্সলেশন অফ অরিজিনটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই দুইটা অবজেক্টিভও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপরে যেই চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি ওই যে স্ট্রেট লাইন নিয়ে কথাবার্তা বলবো। তো স্ট্রেট লাইন নিয়ে কথাবার্তা বলার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিরেকশন কোসাইন কি জিনিস এবং ডিরেকশন রেশিও কি জিনিস, এই দুইটা জিনিস একটু জেনে নিতে হবে, তাই না? তো একটা স্ট্রেট লাইন 3D স্পেসে, 3D স্পেস মানে কি, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, তাই না? 3D স্পেসে যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করে এবং জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করে, তাহলে এই কজ আলফা কি বলছে, ডিরেকশন কোসাইন, তাহলে তাদের কজের যে মান এল এম এন হচ্ছে তার ডিরেকশন কোসাইন, এই কথাটা এখানে বলা আছে। ঠিক আছে, 3 ডাইমেনশনে এই কথাটা বলা আছে। তাহলে এইটা কিন্তু ব্যাপক একটা চ্যাপ্টার, তো সেইখানে আপনাদের কিন্তু এটাতে একটু বেশি সময় দিতে হবে। আপনারা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইটা নিতে পারেন, ওইখানে তো দেওয়াই আছে, আবার ভেক্টর জিওমেট্রিও আছে, ওইখানেও দেওয়া আছে। তা আমি বলবো আপনাদের জন্য ভালো হয় এই কম সময়ের মধ্যে যদি করতে চান, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের যেই পার্টটা দেওয়া আছে ডিরেকশন কোসাইন এবং স্ট্রেট লাইন ইন 3D প্লেনস, এইটাই দেখেন, কারণ ওইটার ফান্ডামেন্টালে একটা ছোট্ট অংশ দেওয়া আছে, ইম্পর্টেন্ট ছোট্ট অংশ, আবার ভেক্টর জিওমেট্রিতে একটু বিশদ আকারে দেওয়া আছে। তো এখন এই কম সময়ের মধ্যে আপনি ভেক্টর জিওমেট্রি পড়ে শেষ করতে পারবেন না। ঠিক আছে, তো আপনারা যেটা করতে পারেন, এই যে আচ্ছা আমরা যেটাতে ছিলাম আর কি, যে ডিরেকশন কোসাইন কি জিনিস আমরা জানতে পারলাম, তাই না? আচ্ছা এটার প্রপার্টিজ কি, এই ডিরেকশন কোসাইনটা যদি আপনি স্কোয়ার করে যোগ করেন সেটার মান হচ্ছে 1, তাহলে এখানে একটা অবজেক্টিভ, গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, যে ডিরেকশন কোসাইনগুলো যদি আমি স্কোয়ার করে যোগ করি তাহলে সেটা দ্বারা কি পাবো, 1 পাবো। আচ্ছা ডিরেকশন রেশিও কি, এইখানে গুরুত্বপূর্ণ। ডিরেকশন রেশিও হচ্ছে ডিরেকশন কোসাইনের অনুপাতে, সমানুপাতে যে কোনো রাশি, মনে করেন এল অনুপাত এম অনুপাত এন সমান যদি 1:2:3 হয়, তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান যদি 2:4:6 হয়, তাহলে এই 2, 4, 6 কিন্তু ডিরেকশন রেশিও হিসেবে বিবেচনা করা হবে। ঠিক আছে, অর্থাৎ ডিরেকশন কোসাইনের যে অনুপাতটা আর এইটার অনুপাতটা, এটা কি হবে, সমানুপাত হবে। ঠিক আছে, অথবা আপনি এবিসির মানে এরকম হতে পারে 3, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 9, এটাও হতে পারে। এই প্রত্যেকটাই কিন্তু ডিরেকশন রেশিও হতে পারে। তো এখন যদি আপনার ডিরেকশন কোসাইন বের করতে হয়, যে সমানুপাত, তাই না, এই সমানুপাত সমান, তো আপনার যখন এটা বের করতে হবে তখন আপনি কি করবেন, এই যে বের করার পদ্ধতি হচ্ছে আপনাকে ডিরেকশন রেশিও দেওয়া থাকবে, সেখান থেকে ডিরেকশন কোসাইন আপনি বের করে নিতে পারবেন। এই যে ফর্মুলাটা এখানে দেওয়া আছে, এটা আশা করি আপনারা বুঝতে পারবেন। এই যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1, এখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো। আচ্ছা এরপর দেখেন রিলেশন বিটুইন ডিরেকশন কোসাইন, ওই যে আমরা গত স্লাইডে যেটা দেখলাম আর কি, এইখান থেকে ইয়াটা দেখানো হলো যে তাদের মধ্যে রিলেশন কি, অর্থাৎ ডিরেকশন রেশিও জানা থাকলে ডিরেকশন কোসাইন বের করা যাবে। ঠিক আছে, যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে A2 B3 C যদি 6 হয় তাহলে ডিরেকশন কোসাইন কত হবে। আচ্ছা এরপরে দেখেন ইকুয়েশন অফ লাইন। ঠিক আছে, লাইন মানে স্ট্রেট লাইন, ডিরেকশন কোসাইন অথবা ডিরেকশন রেশিও বের করে আপনি ইকুয়েশন বের করতে পারবেন। ঠিক আছে, যে ইফ এ লাইন passes through এত এবং ডিরেকশন রেশিও যদি ABC হয়, তাহলে ওই যে নর্মাল সরলরেখার সূত্র যেটা ছিল x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1 ডিভাইডেড বাই তার ডিরেকশন রেশিওস। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা প্লেনে চলে আসি, আমরা স্ট্রেট লাইন আর প্লেন আলাদা আলাদা করে পড়বো। এইখানে আপনার কিন্তু মানে হিউজ পরিমাণ সূত্র আছে, অনেক কঠিন কঠিন ম্যাথ আছে, তা আপনারা কোনটা পড়বেন, আপনারা দেখবেন ওইখান থেকে সোজা অংশ কোনটা আছে এবং প্রপার্টিসগুলা কি আছে, ফর্মুলাগুলা কি আছে, অঙ্ক সলভ করার দরকার নেই। যদি দেখেন যে একটা অঙ্ক এনটিআরসিতে অথবা মনে করেন যে আপনাদের
ন্যাশনাল ইউনিভার্সিটিতে খুব বেশিবার আসছে, তাহলে ওই অঙ্কটা একটু দেখে নেবেন, যে ওই অঙ্কটা কিন্তু প্রপার্টিসগুলো দেখে নেবেন, ঠিক আছে। আর আরেকটা কাজ করতে পারতেন, ন্যাশনাল ইউনিভার্সিটিতে এক কথায় উত্তর কিছু প্রশ্ন আসে, যে 1 নাম্বারের জন্য অথবা 2 নাম্বারের জন্য, ওইখানে কোন ধরনের প্রশ্নগুলো বেশি বেশি আসতেছে। আমরা এখানেও কিছু কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি, ওইগুলা কিন্তু মানে স্যারদের কাছে সবসময় প্রিয়, তাই না, এগুলা এজন্য তো বারবার দেয়, আপনারা ওইগুলা দেখতে পারেন। যেমন ইকুয়েশন অফ এ প্লেন, তাই না, এখানে নর্মাল ভেক্টর এবিসি, তাহলে আপনাকে একটা প্রশ্ন আসতে পারে, এইটার এই যে এবিসি কে কি বলা হয়, নর্মাল ভেক্টর বলা হয়, ঠিক আছে। তারপর যদি একটা প্লেন x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, তাহলে ওই প্লেনের ইকুয়েশন কত, আমরা এটা লিখে দিলাম এখানে, which one of the following is the equation of a plane passing through the point এত, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্টারসেপ্ট, ঠিক আছে, আপনাকে এইখানে দিল একটা ইকুয়েশন দিল x/2 প্লাস y/3 প্লাস z/4 সমান হচ্ছে 1, তাহলে এটা y অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করে, তাহলে আমরা বলবো 3, বা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তখন আমরা কি বলবো 0 3 0 বিন্দুতে y অক্ষকে ছেদ করে, বুঝতে পারলাম। যদি মনে করেন এখানে 2 দিয়ে দিত, 2 দিয়ে দিলে 2 ভাগ করে এনে আবার বলতে হইতো যে এটার ডিরেকশন, সরি, এটার ইন্টারসেপ্ট হচ্ছে x এর ক্ষেত্রে 4, y এর ক্ষেত্রে 6, z এর ক্ষেত্রে 8, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে, এটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, এসডি শর্টেস্ট ডিস্টেন্স প্লেন, আচ্ছা একটা পয়েন্ট থেকে প্লেনের শর্টেস্ট ডিস্টেন্স হবে, তাই না, তাহলে এটা হচ্ছে আমাদের ওই যে আগের সূত্রের মতো আমরা যেটা পড়ছিলাম ax1 প্লাস b1 প্লাস c, বা ওই ইকুয়েশনটা লিখবো, তারপর কি লিখবো √ওভার অফ ওই এক্স এর সহগ, তাই না, এই ইকুয়েশনের সহগগুলা। আচ্ছা, এরপরে হচ্ছে যদি দুইটা প্লেনের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে কস থিটার মান, এই সূত্র কিন্তু মনেই রাখতে হবে, অনেক বড় সূত্র, কত হচ্ছে a1 a2 b1 b2, তাহলে এটা আপনারা দেখবেন যে a1 a2 b1 b2 c1 c2 ডিভাইডেড বাই √ওভার অফ, আর এটা একটা প্যাটার্নের মধ্যে থাকে, এটা মনে থাকবে, ঠিক আছে। আর কন্ডিশনগুলো গুরুত্বপূর্ণ, দুইটা প্লেন কখন প্যারালাল হবে, কখন পারপেন্ডিকুলার হবে, যখন তাদের এক্স এর সহগ, ওয়াই সহগ, জেড এর সহগের অনুপাতগুলো সমান হবে, তখন সেটা হচ্ছে কি প্যারালাল হবে। আর পারপেন্ডিকুলার কখন হবে, যখন তাদের গুণফলের মানটা কত হবে, a1 a2 b1 b2 c1 c2 এর মানটা কত হবে, 0 হবে। তাহলে এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। আর এইটার একটা প্যারালাল ইকুয়েশন কি হচ্ছে, এখানে জাস্ট একটা কে চলে আসবে, ঠিক আছে। আর এই পারপেন্ডিকুলার ইকুয়েশনটা একটু ভিন্ন রকম, এইটা দেখে নেবেন, যে দুইটা প্লেনের উপর পারপেন্ডিকুলার এবং একটা পয়েন্ট দিয়ে পাস করে, এইটার ইকুয়েশনটা কেমন হবে। তো এইগুলা যখন আপনারা একবার দুইবার দেখবেন, এটা আপনাদের মনে থাকবে, মানে অবজেক্টিভে দেখলে মনে পড়বে। আচ্ছা, এরপরে দেখি আমাদের স্ট্রেট লাইনের মধ্যে কি আছে আর কি। স্ট্রেট লাইন চ্যাপ্টারটা কিন্তু একটু বিদঘুটে চ্যাপ্টার আর কি, তো আমার এটা আমি যখন পড়তাম তখন মনে থাকতো না, তো এখন আপনাদের তো মনে রাখতে হবে, কিছু করার নাই। এখন স্ট্রেট লাইনকে দুইভাবে রিপ্রেজেন্টেশন করা যায়, দুইটা প্লেন দিয়ে রিপ্রেজেন্টেশন করা যায়, দুইটা প্লেনের যখন ইন্টারসেক্ট করে, এইটাও একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, যখন দুইটা প্লেন ইন্টারসেক্ট করে, সেখান থেকে একটা কি বেরোয়, একটা স্ট্রেট লাইন বেরোয়, ঠিক আছে। আপনারা যদি একটা পাখির মতো আঁকেন, এই যে দুইটা প্লেন যখন ইন্টারসেক্ট করলো, এখান দিয়ে কি বেরোলো, একটা স্ট্রেট লাইন বেরোলো। তো এখানে একটা অবজেক্টিভ আছে, দুইটা প্লেন যখন পরস্পর ইন্টারসেক্ট করে, তখন একটা কি বেরোয়, স্ট্রেট লাইন বের হয়, এই যে এইখানে স্ট্রেট লাইনটা বেরোচ্ছে, ঠিক আছে। তো এইখান থেকে এই কোয়েশনটা আসছে। আর ডিরেকশন রেশিও যখন বের করতে হবে, একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও যখন বের করতে হবে, তখন আমরা কিভাবে বের করব, এই ফর্মুলাটা আপনারা মনে রাখতে পারেন। যখন এক্স নিব, ঠিক আছে, যখন এক্স নিব, তখন এই যে এটা এভাবে করবেন আর কি। আমরা তো a1 x প্লাস b1 y প্লাস c1 প্লাস d1 সমান হচ্ছে 0, a2 x প্লাস b2 y প্লাস c2 প্লাস d2 সমান হচ্ছে 0। তো যখন আমি এক্স এরটা হিসাব করব, তখন আমি কোনটা নিয়ে হিসাব করব, b1 b2 c1 c2, ঠিক আছে। এইখান থেকে কিন্তু এই পার্টটা আসছে, মানে পড়ার কোনো শেষ নাই, প্রত্যেকটারে যদি প্রমাণ করতে যান তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তা আপনারা
আমি যেটা বলবো যে এই লেকচারটা আপনারা দেখবেন, দেখার পরে হচ্ছে এইখানে তো আমরা ইম্পর্টেন্ট কথাগুলো আলোচনা করতেছি, এই টপিক ভিত্তিক বইয়ের যে অংশটা আছে ওই অংশটা আপনারা পড়বেন। ঠিক আছে, সূত্রের প্রমাণ খুব একটা পড়ার দরকার নেই, এগুলো আসবে না, কিন্তু থিওরি পড়বেন, সূত্র পড়বেন। আচ্ছা, এরপর হচ্ছে সিমেট্রিক ফর্ম। তাহলে একটা স্ট্রেট লাইনের সিমেট্রিক ফর্ম কি হবে? এই যে এক্স মাইনাস এক্স নট, এটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? এক্স নট, ওয়াই নট, জেড নট, একটা পয়েন্ট দিয়ে যদি যায় তাহলে সেটার ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস এক্স নট বাই এ, ওয়াই মাইনাস ওয়াই নট বাই বি, জেড মাইনাস জেড নট বাই সি। এটা আমরা আগেও পড়ছিলাম, তাই না? আচ্ছা, অ্যাঙ্গেলের সূত্রটা আমরা আগে পড়লাম প্লেনের মধ্যে, এটা পড়ার দরকার নাই, এই কন্ডিশনগুলো রিপিট হইতেছে। আচ্ছা, কোপ্লেনার হবে কখন? দুইটা স্ট্রেট লাইন আছে, এই দুইটা স্ট্রেট লাইন আছে, এখানে L1 M1 N1 কিন্তু এগুলো ডিরেকশন রেশিও, তাই না? ডিরেকশন রেশিও যদি হয় তাহলে দুইটা লাইন কোপ্লেনার হবে কখন? যখন x1 মাইনাস x2, y1 মাইনাস y2, z1 মাইনাস z2 বা z2 মাইনাস z1, আর এই যে ডিরেকশন রেশিওগুলো আছে এগুলোর অনুপাতটা মানে সরি এইগুলার নির্ণয়কটা যখন শূন্য হবে তখন এই দুইটা কি হবে? পরস্পর কোপ্লেনার হবে। আর এসডি সূত্রটা আপনারা পড়ে নেবেন, যেহেতু এসডি সূত্রটা আপনাদের কিসের মধ্যে আছে? সিলেবাসের মধ্যে আছে। কেন যেটা দিছে এত বড় জিনিসের এসডি কিভাবে বের করবেন আপনারা? শর্টেস্ট ডিস্টেন্স, তো এই সূত্রটা আপনারা দেখে নেবেন, এটার আসার সম্ভাবনা হচ্ছে ফর্মুলাটাই। ঠিক আছে, দুইটা লাইনের মধ্যবর্তী শর্টেস্ট ডিস্টেন্স বের করার সূত্র কোনটি, নিচের কোনটি? এছাড়া তো এটা দেওয়ার সুযোগ নাই, তাহলে এটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা স্ট্রেট লাইন থেকে কিছু অঙ্ক করি। অঙ্ক করলে তো অঙ্কের কোনো শেষ নাই, তারপর আমরা দেখি যে কতটুকু কি করা যায়। দেখেন, দ্য ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রো পয়েন্ট কত? 2 3 2 মাইনাস 1 আর 3। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান সমান হচ্ছে 0। তো এখানে কিন্তু আপনাকে পয়েন্ট দিয়ে দিছে আর ভেক্টরটা দিয়ে দিছে নর্মাল ভেক্টর, পারপেন্ডিকুলার ভেক্টর। আমরা বলছিলাম এ বি সি হচ্ছে কি নর্মাল টু দা প্লেন। তাহলে এখানে এ এর মান হচ্ছে কত? 3। তাহলে 3 ইন্টু এক্স মাইনাস কত হবে? এক্স ওয়ান মানে হচ্ছে 2 প্লাস বি হচ্ছে কত? 2, সরি বি হচ্ছে এখানে -2, তাহলে -2 ওয়াই মাইনাস -1। আচ্ছা, আমরা সরাসরি লিখে ফেলি ওয়াই প্লাস 1। সি হচ্ছে কত? 6 জেড মাইনাস কত? জেড ওয়ান মানে কত? জেড ওয়ান মানে হচ্ছে 3, এটা সমান 0। এখন এটা নর্মালাইজ করবেন, তাহলে কত হচ্ছে? 3x মাইনাস 6 মাইনাস 2y মাইনাস 2 6z মাইনাস 18 সমান 0, তাই না? তাহলে এখান থেকে কি লিখতে পারতেছি? 3x মাইনাস 2y প্লাস 6z, আর এখানে কত হচ্ছে? 18 8 হচ্ছে 24, মেবি 18 আর 26, সরি। তাহলে এখানে হচ্ছে -26 সমান 0। তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু হচ্ছে এই পয়েন্ট। তো দেখেন, এই অঙ্ক যদি আপনাকে পরীক্ষার মধ্যে দেয়, এটা করতে করতে তো আপনার এখানেই তো 1 মিনিটের উপর লাগা যাবে, তাই না? যেমন আমরা এই লাইন থেকে যদি শুরু করি তাও 1 মিনিট লাগবে। তো এই জন্য আমাদের মনে করেন যে ওই যে কিছু কিছু অঙ্ক মুখস্থও করতে হবে। আপনারা জানেন যে অনার্সে আমরা অনেক থিওরি মুখস্থ করছি, যে যাই বলুক অঙ্ক খুবই মনে করেন যে বুঝা বুঝা করতে হবে, তা তো হবেই, কিন্তু এর সাথে অনেকটা মুখস্থও করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন দ্য ইন্টারসেপ্টস অফ দ্য প্লেন, যেটা আমরা পড়ছিলাম যে কি এক্স বাই এ, ওয়াই বাই বি, জেড বাই সি সমান হচ্ছে 1। তাহলে এই প্লেনটা ইন্টারসেক্ট করে কত, মানে এক্স ওয়াই জেড এর ইন্টারসেপ্ট কত? এ এর মান হচ্ছে কত? এ সমান হচ্ছে 2, ওয়াই সমান হচ্ছে 3, জেড সমান হচ্ছে 4, তাই না? তাহলে দেখেন 2 3 4 কোথায় আছে? প্রথম অপশনেই আছে, তাহলে আনসার কত হবে? এ। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে? দ্য অ্যাঙ্গেল বিটুইন প্লেনস এক্স ওয়াই জেড এবং এত ইজ গিভেন বাই কত? এই যে এইটা ইজ ইকুয়াল টু, আমরা তাহলে ওই যে cos থিটার সূত্রে চলে যাই।
cos থিটার সূত্রটা কি ছিল? a1 a2 b1 b2 c1 c2, তাই না? ডিভাইডেড বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার। রুট ওভার অফ, তাহলে দেখছেন সূত্র কিন্তু মনেই রাখতে হবে, a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। তাহলে এখান থেকে মান যা আসে আর কি। তাহলে a1 a2 মানে কত 2, b1 b2 মানে কত -1, আর c1 c2 মানে কত +3, আর নিচে হচ্ছে কত রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? উপরে হচ্ছে কত 4, আর নিচে হচ্ছে √3 ইন্টু √9 10 14। তাহলে এইটা কোন অপশানে আছে আমরা দেখি। এটা বোধ হয় এই অপশনটাই, একটাই অপশন আছে তাই না? এই যে এটা আনসার। তাহলে আনসার কত হচ্ছে বি। তাহলে দেখেন এইখানেও কিন্তু আমাদের ফর্মুলাটা মনে রাখতে হইতেছে, যে দুইটার প্লেন দেওয়া থাকবে, তাদের মধ্যবর্তী কোণের সূত্রটা মনে রাখতে হবে। A plane is parallel to x axis and y axis, তাই না? একটা প্লেন x axis এরও প্যারালাল, y axis এরও প্যারালাল, তাহলে ওই প্লেন ইকুয়েশনটা কি হবে? একটা প্লেন যদি x axis এর প্যারালাল হয়, y axis এরও প্যারালাল হয়, তাহলে সেটা কি z axis এর উপর লম্ব। তাহলে ইকুয়েশন কি হচ্ছে? z = k। বুঝলাম তো? একটা প্লেন x axis এর প্যারালাল, অর্থাৎ হচ্ছে x axis y axis এইটার প্যারালাল, তাহলে সে কার উপর লম্ব? z axis এর উপর লম্ব। তো z axis এর লম্ব হলে সূত্রটা কি হবে? z = k, তাই না? x axis এর উপর লম্ব রেখার সমীকরণ কি? x = a। তাহলে z axis এর উপর লম্ব প্লেনের সমীকরণ কি হবে? z = k। আচ্ছা, the distance of the point এত from এত is কত? পয়েন্ট দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, তাই না? তাহলে আমরা সূত্র অনুসারে, আচ্ছা এটাকে তো আমরা চাইলে একটু এভাবে লিখতে পারি, x + y + z সমান হচ্ছে -3 সমান হচ্ছে 0, আর এখানে x1 y1 z1 সমান দেওয়া আছে 3 4 and 5। তো এখন যদি আপনি লম্ব দূরত্ব বের করতে যান, সূত্র অনুসারে কি হবে? ax1 তাহলে হচ্ছে 3 × 1 4 × 1 5 × 1 -3 ডিভাইডেড বাই রুট ওভার অফ কত 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে হচ্ছে √3, আর এখানে কত হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এটার আনসার দাঁড়াচ্ছে কত হচ্ছে আনসার 3 × 3 √3, তাহলে হচ্ছে 3√3, তাই না? 3√3। আচ্ছা 3√3 এই আনসারটা এইখানে কোনটাতে আছে দেখেন তো? 18/12 আছে, মেবি 18/12। তাহলে 18 12কে যদি বর্গমূল করি তাহলে হচ্ছে 2√3 আর 18, আচ্ছা 9/√3। দেখছেন অপশনটাও একটু ঝামেলা করে দিছে। তাহলে 9/√3, তাহলে আনসার কোনটা হবে? সি। তা আপনি বের করবেন একটা, এখানে অপশানে আসবে আরেকটা, তো তখন আবার অপশনটা চেক করতে হবে। তাহলে কি হচ্ছে এখানে আনসার? সি, তাই তো? তাহলে এখানে আমাদের আবার একটা পয়েন্ট থেকে একটা প্লেনের লম্ব দূরত্বের সূত্র জানতে হবে। আচ্ছা, তো এইখানে দেখেন ডিরেকশন কোসাইন বের করতে বলা হয়েছে আপনাকে। the equation এত হ্যাজ ডিরেকশন কোসাইন। আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে? a এর মান হচ্ছে কত 3, b এর মান কত হচ্ছে -4, c এর মান কত হচ্ছে 5, তাই তো? তাহলে l সমান আমরা কত জানি? l সমান আমরা জানি a/√a² প্লাস b² প্লাস c²। তাহলে এই হচ্ছে কত 3 ডিভাইডেড বাই কত √a², মানে কত 9 প্লাস 16 প্লাস 25, অর্থাৎ 3/√50। তাহলে b সমান কত হবে? প্রত্যেকটার ক্ষেত্রে তো √50 হবে, হচ্ছে -4, আর c সমান কত হবে
5/√50। তাহলে দেখেন এটা কোন অপশানে আছে? 3। আচ্ছা, এইখানেও দেখেন, এখানে একটা মজার ব্যাপার আছে, এ যেই কথা বিও কিন্তু সেম কথা, তাই না? তারা 9 + 16 + 25 দিছে, তাহলে আনসার কি হবে? বোথ এ অ্যান্ড বি। বোঝা গেল? তাহলে এখানে এ আর বি অপশন দুইটা সেমই অপশন, তাহলে আনসার কত হচ্ছে? এ অ্যান্ড বি। দেখেন কত ঝামেলা করে দিতে পারে মাঝে মধ্যে। দ্য ফুট অফ পারপেন্ডিকুলার ফ্রম পয়েন্ট টু প্লেন ইজ ফাউন্ড বাই। আচ্ছা, একটা পারপেন্ডিকুলারের, আপনি একটা প্লেন আঁকছেন, এখানে একটা লম্ব টানছেন, এটার ফুটের স্থানাঙ্কটা কত এটা বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? আমাদের যে প্লেন আছে, প্লেনের যে একটা নর্মাল ভেক্টর থাকবে না, ওই যে এ বি সি যেটা বললাম নর্মাল ভেক্টর, ওই নর্মাল ভেক্টরের যে প্রজেকশন মানে হচ্ছে ওই নর্মাল ভেক্টরের যে ছায়াটা, ওই ছায়াটা যেখানে পড়ে প্লেনের উপরে, সেটাই হচ্ছে কি ওইটার ফুট। ফুট মানে হচ্ছে পদচিহ্ন, তাই না? বা পাদবিন্দু যেটাকে আমরা বলছি আর কি। ওই যে এগেইন ইন্টারে কিন্তু আমরা পড়ছি পাদবিন্দু কোনটা। আচ্ছা, আমরা পরবর্তীটাতে চলে যাই। এরপরে কি বলছে? প্লেন এত দেন নর্মাল ভেক্টর ইজ। আচ্ছা, এখানে কি বলা আছে দেখেন, এক্স ইজ ইকাল টু কি 1 + t। এটা কিন্তু প্যারামেট্রিক ইকুয়েশন হিসেবে দেওয়া আছে, তাহলে এক্স - 1 সমান কত বলছে? টি। আবার এইখানে দেখেন y মাইনাস, আচ্ছা টি সমান হচ্ছে কত? -y - 2 - y, আচ্ছা -y + 2। আর তৃতীয়টার ক্ষেত্রে টি সমান হচ্ছে দেখেন z - 3/2। ঠিক আছে? তাহলে এখন আপনি দেখেন, যদি আমি এখানে মাইনাসটা কমন নেই, মাইনাস যদি কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে? y - 2। তাহলে এই সবগুলোই টি এর মান, তাহলে আপনার সমীকরণটা কি দাঁড়াচ্ছে? x - 1 সমান -y - 2 সমান z - 3/2। তাহলে এইটার নিচে কি আছে? 1 আছে। এটার নিচে কি আছে? এটার নিচে আসলে -1 আছে। তাহলে নর্মাল ভেক্টরটা কি হবে? তাহলে কোনটার পারপেন্ডিকুলার নর্মাল ভেক্টরটা? এই যে আমরা এই যে ডিরেকশন রেশিওগুলো বের করলাম, এইটার নর্মাল ভেক্টর হয় না পারপেন্ডিকুলার? আমরা যে পড়ছিলাম যে নর্মাল ভেক্টরটা হচ্ছে কি, যে ডিরেকশন রেশিওর উপর নির্ভর করে পারপেন্ডিকুলার টু এই পয়েন্টটা। ঠিক আছে? এটা পয়েন্ট, আবার কিন্তু এটা ভেক্টরও। এই জিনিসটা মনে রাখতে হবে আর কি। যখন আপনাদের এরকম ইকুয়েশন দেওয়া থাকবে প্যারামেট্রিক ইকুয়েশন, তখন আপনাকে টি এর ভ্যালুটা বের করে সবগুলোকে একই রকম করে নিতে হবে। ঠিক আছে? এগুলো আপনারা যখন ডিটেল পড়বেন তখন দেখবেন যে এগুলো আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন প্যারালাল লাইন্স। দুইটা প্যারালাল লাইন্সের মধ্যে ডিস্টেন্স কত? এইটা একটা সূত্র, আমরা এটা লিখি নাই। d1 - d2 √of কি a² + b² + c²। তো এইখানে দেখেন এ আর বি কিন্তু একই রকম দেওয়া নাই, এ আর বি একই রকম দেওয়া নাই। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই যে এখানে 4x + 2y - 4z - 7 সমান 0 না? এখান থেকে 2 কমন নেই, 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 2x + y - 2z - 7/5 সমান হয়ে যাবে কত? 7/5 না, সরি 7/2 সমান কত হয়ে যাবে? 0। তাহলে আপনার এখানে d1 হচ্ছে কত? d1 হচ্ছে -5, আর d2 হচ্ছে কত? -7/2। এরপরে আপনি মানটা বের করবেন। এখন যদি আপনি ভ্যালু ইনপুট করেন, নিচে কি হচ্ছে? 2² + 1² + -2², আর উপরে কত হচ্ছে? 5 - 7/2। তাহলে নিচে হচ্ছে 3, আর উপরে কত হচ্ছে? 3/2, তাই তো? তাহলে 1/2, আনসার হচ্ছে কত? 0.5। আনসার হচ্ছে এখানে 0.5। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে কিন্তু সূত্রের কোনো অভাব নাই, আপনাদের মানে পড়তে পড়তে শেষ হয়ে যেতে হবে যদি ক্যাডার হইতে হয় ম্যাথমেটিক্সে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের লাস্ট যে অংশটা, বেসিক ভেক্টর অপারেশন। বেসিক ভেক্টর অপারেশনগুলো আপনারা দেখে নিতে পারেন হচ্ছে ওই যে যেটা বললাম ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে, এবং ফিজিক্সের মধ্যেও কিছুটা কিন্তু আছে।
ফিজিক্সের মধ্যেও কিছুটা আছে। তাহলে এই দুইখান থেকে আমাদের একটু দেখে নিতে হবে, মানে ফিজিক্স ও ফার্স্ট পেপারে ভেক্টর নিয়ে বিশাল বড় একটা চ্যাপ্টার আছে। তো ম্যাথমেটিক্সের ভেক্টর চ্যাপ্টারটা দেখবেন, এবং কিন্তু ফান্ডামেন্টাল অংশের যে ভেক্টর চ্যাপ্টারটা আছে ওইখানেও দেখবেন। ভেক্টর থেকে কোশ্চেন সহজ আসারই কথা, কঠিন আসবে না। ঠিক আছে, কঠিন আসলে বড় বড় কোশ্চেন আসবে, ওইগুলো তো আপনি এমসিকিউতে আনসার করতে পারবেন না। তো এখানে ফর্মুলাগুলো জানে নিতে হবে যে একটা ভেক্টর কে যদি আই জে কে, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর যদি একক ভেক্টর আই জে কে হয়, তাহলে সেটার ম্যাগনিটিউড কত, তাই না? ইউনিট ভেক্টর কিভাবে বের করব? ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? ইউনিট ভেক্টর। তারপর এডিশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, এগুলো আমরা অনেকেই জানি, তাই না? বা আমরা একটু দেখে নিব যদি মনে না থাকে। যেমন এ ডট ডট গুণ হইলে কি পাই? আমরা একটা স্কেলার পাই। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন ক্রস গুণ করলে আমরা কি পাই? একটা ভেক্টর পাই, এবং ওই ভেক্টরটার আমার মান কি? এ ডট বি সাইন থিটা, তাই না? আচ্ছা, এরপরে এইগুলো গুরুত্বপূর্ণ, এইগুলো অবজেক্টিভে আসতে পারে। যদি দুইটা ভেক্টরকে যদি আমরা মানে দুইটা ভেক্টর দিয়ে যদি একটা প্যারালোগ্রামে দুইটা সাইড দেখায়, তাহলে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণের ম্যাগনিটিউডটা হবে কি? ওই প্যারালোগ্রামের হচ্ছে আপনার এরিয়া। ট্রায়াঙ্গেল হলে ওইটার অর্ধেকটা। এগুলা দেখে নিতে হবে। পারপেন্ডিকুলার চেক করতে হলে কি করতে হবে? এ ক্রস বি সমান কত হবে? 0 হবে, বা এ ডট বি সমান, ঠিক আছে, আমরা চেক করে নিব। তারপর কি আছে? স্কেলার ট্রিপলেট, এই সূত্রটা একটু দেখে নিয়েন যে এ ডট বি ক্রস সি, এটা হচ্ছে কি? স্কেলার ট্রিপলেট। ভলিউম অফ এ প্যারালাল পাইপ, তাহলে প্যারালাল পাইপের ভলিউম কি? ওই যে স্কেলার ট্রিপলেটটা আপনি বের করছেন, এইটার ম্যাগনিটিউডটা হচ্ছে ওইটার ভলিউম, প্যারালাল পাইপের ভলিউম। আচ্ছা, কোপ্ল্যানারিটি চেক করতে হইলে এই জিনিসটা সমান কত হইতে হবে? 0 হইতে হবে। এটা যদি 0 হয় তাহলে এটা হবে কি? কোপ্ল্যানার। আচ্ছা, আর ভেক্টর ট্রিপলেট, এটা হচ্ছে স্কেলার ট্রিপলেট, আর একটা হচ্ছে ভেক্টর ট্রিপলেট। এটাও দেখে নিতে হবে যে এ ক্রস বি ক্রস সি হইলে বি এ ডট সি, আবার সি এ ডট বি। এইটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এখানে আমি শুধু মানে ভেক্টর ধর্মগুলো লিখে দিলাম, এইগুলো প্রমাণ করতে গেলে তো মনে করেন যে অনেকটা সময় লাগবে। আচ্ছা, এরপরে যে জিনিসটা, এই জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে একটা ইকুয়েশন অফ লাইন, একটা স্ট্রেট লাইনের ভেক্টর ফর্ম কি হবে? একটা স্ট্রেট লাইনের ভেক্টর ফর্ম এখানে আর একটু লেখা উচিত ছিল। এই ভেক্টরটা যদি এই পয়েন্ট দিয়ে যায়, through a point and parallel to b, প্যারালাল টু বি, বি ভেক্টর যদি এরকম হয়, তাহলে সেটার ইকুয়েশন হচ্ছে এটা। আর এখানে ল্যামডা হচ্ছে একটা প্যারামিটার, যেটার একটা মান আছে। প্যারামিটার বলতে পারেন অথবা স্কেলার বলতে পারেন। ঠিক আছে, আর প্লেন হইলে আর ডট এন সমান হচ্ছে ডি। এইগুলো একটু দেখে নিন। আর এখানে আর যেটা বলবে না, আর ভেক্টরটা হচ্ছে কি? এক্স আই হেড, ওয়াই জে হেড, তারপর হচ্ছে জেড কে হেড। আমরা তো জানি ইকুয়েশন যদি হয় মানে ত্রিমাত্রিক ব্যবস্থায়, তখন এখানে 3টা চলক থাকবে, এক্স ওয়াই জেড। ঠিক আছে, আচ্ছা। আর এখানে প্লেনের এই এন্ডটা হচ্ছে নর্মাল টু দ্য ভেক্টর। ঠিক আছে, নর্মাল টু দ্য ভেক্টরটা হচ্ছে প্লেন। তো আমরা যখন প্লেনের ইকুয়েশন নিব, এই ভেক্টরটার সাথে কি করব? এই ভেক্টরটা নর্মাল ভেক্টরটা যদি আমরা গুণ করি, তাহলে আমরা একটা মান পাবো ডি এর, সেটা দ্বারা আমরা ভেক্টরটা প্লেন বোঝাবো, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে একটা একটা লাইন যদি এই ভেক্টর দিয়ে পাস করে, বা এই বিন্দু দিয়ে পাস করে, এবং ডি ভেক্টর ডিরেকশনে যায়, তখন হচ্ছে এ ডট পি ক্রস ডি ডিভাইডেড বাই ডি, তাহলে ডিস্টেন্স বের হয়ে যাবে। তো এই ফর্মুলাগুলো হচ্ছে আপনাদের মুখস্থ করতে হবে আর কি, যে ডি ওয়ান ডি টু দুইটা ভেক্টর আছে, তাই না? এবং যদি এ এবং বি পয়েন্ট দিয়ে যায়, তাহলে তাদের ডিস্টেন্সটা কেমন হবে? এই ভেক্টরগুলো আপনাদের একটু দেখে নিতে হবে, সূত্রগুলা। এই সূত্রগুলা সরাসরি পরীক্ষার মধ্যে চলে আসতে পারে। আর ভেক্টর থেকে কোশ্চেন যেগুলো আসবে, এগুলো আপনারা ওই যে ইন্টারের বইয়ে পেয়ে যাবেন, এখান থেকে ইজি কোশ্চেন চলে আসার কথা আর কি। শুধুমাত্র সূত্রগুলো এখানে আপনাদের একটু ঝামেলা করতে পারে, কারণ ভেক্টর আমিও নিজেও স্কিপ করছি পরীক্ষার সময়। আমার পরীক্ষার সময় যখন আমি পড়তাম, তখন তো স্কিপ করার সুযোগ ছিল, কিন্তু আপনাদের তো সুযোগ কম। আর ভেক্টর থেকে সবসময় কমন প্রশ্ন আসে। যেমন দেখেন, এই একটা প্রশ্ন আসতে পারে, এ ক্রস বি, এটা কি রিপ্রেজেন্ট করে? এরিয়া অফ প্যারালোগ্রাম, আমরা পড়ছিলাম, তাই না? সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে, এটা দ্বারা একটা লাইন নির্দেশ করে, তাই না?
আচ্ছা, আর এ এগুলো ভেক্টর, হ্যাঁ, আর এ এগুলো বি ভেক্টর, রিপ্রেজেন্ট দ্য লাইন, দেন বি ইজ কি বলছিলাম যে ডিরেকশন ভেক্টর, মানে বি এর দিকে, বি এর সমান্তরাল অথবা বি এর দিকে, এইগুলোও দিতে পারে। যে আর তো আমরা জানি আর হচ্ছে কি রেডিয়াস ভেক্টর, এ হচ্ছে ওই পয়েন্ট দিয়ে যায়, আর বি হচ্ছে কি বি এর প্যারালাল অথবা বি এর ডিরেকশন বরাবর যায় যে ভেক্টরটা, সেটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আচ্ছা, এরপরে ভেক্টর ইকুয়েশন হবে প্লেন থ্রো পয়েন্ট উইথ নর্মাল, তাহলে কোনটা যেন ছিল আমাদের, আর ডট এন এটা ছিল, তাই না? এ আনসার কত হবে? 3-এর আনসার হবে এ। আচ্ছা, এইখানে এ ডট এন সমান কিন্তু ডি ছিল, তাই না? এ ডট এন সমান কি ছিল? ডি ছিল। তো এটা কিন্তু ডিও লিখতে পারেন অথবা কি এরকম এ ডট এন দিয়েও লিখতে পারে, তো কনফিউজ হওয়া যাবে না। আচ্ছা, দ্য প্রজেকশন অন বি, ঠিক আছে, দ্য প্রজেকশন অন বি এটা কি হবে? এখানে মধ্যে পুরো কোশ্চেনটা ওঠে নাই আর কি, এ অন বি। আচ্ছা, দ্য প্রজেকশন অন এ, এখানে ভেক্টর সাইনগুলো ওঠে নাই, এর জন্য ঝামেলা হইতেছে। এ অন বি, তাহলে এ অন বি কত হবে? আমরা এ ডট বি সমান কত পড়ছিলাম? এ ডট বি পড়ছিলাম এ বি, আচ্ছা এ বি কস থিটা পড়ছিলাম না? ঠিক আছে, আর এখানে কি বলছে? এখানে কিন্তু এগুলো মান ভেক্টর, তাই না? এ ডট বি। এখন বলছে কি প্রজেকশন অফ এ, বি এর এর প্রজেকশন বি বরাবর, তাহলে কি হবে? এ কস থিটা, ঠিক আছে, এ কস থিটা সমান কত হয়? এ ডট বি বাই, এই মানটা যদি এখানে নিয়ে আসেন বি, প্রজেকশন মানে কি? এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর, তাহলে আপনি এখান থেকে যদি আপনি একটা ক্রস মারেন, তাহলে যেই অংশটা ছায়া থাকবে এটাকে বলা হবে তার কি? প্রজেকশন, তাই না? তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক, কিসের সম্পর্ক হয়? কস থিটা দ্বারা ভূমির সাথে অতিভুজের সম্পর্ক হয়, তাই না? আপনার এতটুকু অংশ বের করতে হবে ও এ, তাই না? তাহলে ও এ সমান কি হবে? এই এ, তাই না? তাহলে ও এ সমান কি হচ্ছে? এ কস থিটা। তাহলে এখানে তো আমরা এই কস থিটাই বের করলাম, এই কস থিটা সমান কত হবে? এ ডট বি বাই বি। তো এইটাও আপনারা দেখে নিতে পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ক্রস মাল্টিপ্লিকেশন তো এমনি হবে না, এইটা হবে না, অপশন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনটা হবে না। আচ্ছা, এরপরে দেখেন দ্য ভেক্টর ইকুয়েশন অফ এ লাইন পাসিং থ্রো পয়েন্ট এ অ্যান্ড বি, দুইটা পয়েন্ট দিয়ে পাস করে যে ভেক্টরটা, সেই ভেক্টরটার ইকুয়েশন কি হবে? এটা হচ্ছে কি এইটা, আমরা তো পড়ছিলাম কি আর ইজ ইকুয়াল টু এ প্লাস ল্যামডা, এ প্লাস ল্যামডা বি, তাই না? বি হচ্ছে ওই যে ওই বরাবর ডিরেকশন ভেক্টর, কিন্তু এইখানে কিন্তু বি মাইনাস, এখানে কিন্তু দুইটা পয়েন্ট দিয়ে পাস করে, এটাও হইতে পারে, অথবা আপনি মানে আমাদের আনসার তো এটা, তো এখানে এই বি এর মানটাই হচ্ছে কত? বি মাইনাস এ, এগুলো বলা হয় ওই যে অবস্থান ভেক্টর, তাই না? অবস্থান ভেক্টরের উপর ডিপেন্ড করে যে সূত্রটা হয়েছে আর কি। তাহলে এখানে বিটাকে আমরা বের করে নিছি, আর যদি আপনি এরকম লিখতে চাইতেন এরকমও লেখা যাবে, ল্যামডা তখন হয়ে যাবে এ মাইনাস বি, দুইটাই কিন্তু সত্য। তাহলে এখানে কিন্তু আপনাদের একটু সাবধান হয়ে আনসার করতে হবে যদি অপশনগুলো ওই রকম দেয় আর কি। এইখানে এটা হবে না, কারণ এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিছে, তাই না? আচ্ছা, এইখানে মাইনাস চিহ্ন হবে না, এটা প্লাস চিহ্নই হবে, এখানে ভুল উঠছে, কারণ মাইনাস চিহ্ন উঠলে তো আগেরটাই ঠিক হয়ে যায়, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের মূল চ্যাপ্টার আর কি। আমাদের আজকের ক্লাস এইখানেই শেষ। এখন এই ক্লাস আসলে শেষ হবে না, আপনাদেরকে পড়তে হবে আরো অনেকটা। আমরা কি বলে ফার্স্ট ইয়ারের একটা পুরো বই কিন্তু এক ক্লাসে শেষ করার চেষ্টা করছে, যেটা মনে করেন যে কখনোই সম্ভব না। তো এখান থেকে আপনারা শুধুমাত্র আইডিয়া নিতে পারেন আর কি, যে কোন কোন জিনিসটা আমি যখন বই খুলে পড়বো, আমার কাছে তো এত মোটা একটা বই থাকবে, এত মোটা বইতে আমি পড়বো না, ওই বইয়ের কোন অংশগুলো আমরা পড়বো, ঠিক আছে? এবং কিছু কিছু অপশন দেখবেন, যেমন আপনারা ওই যে যেটা বললাম যে একটা গত পরীক্ষার মধ্যে আপনারা বলছেন যে এটা কোথা থেকে আগামাথা নাই এই অঙ্কের, আসলে অনেক অঙ্কের আগামাথা থাকবে না, ঠিক আছে? ওইটা যদি আমি যদি প্রমাণ দেখাইতে যাই, তাহলে দেখবেন যে ওই যে পুরা একটা 2 পেজের, আমরা যেহেতু অনার্স মাস্টার্স পাস করছি, দেখবেন যে বিশাল বড় বড় প্রমাণ। তো এখানে কিছু কিছু জিনিসের
আনসার যেটা আমরা মনে করেন যে মুখস্থ করছি ওই রকম টাইপেও করতে হবে, যে মানে দেইখা মনে পড়বে আর কি, যে এইটার আনসার তো আসলে আই কট থিটা। যেমন আপনার ওই যে অঙ্কটার কথা বললাম, কিছু কিছু জিনিস আপনার মনেই রাখতে হবে, এখানে কিছু করার নাই। থিওরি মনে রাখতে হবে, ভেক্টরের সূত্র মনে রাখতে হবে, তাই না? তো ওইখান থেকে আপনি ইউজ করবেন। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের উপকার হবে এই অর্থে যে আপনারা এখান থেকে কিন্তু এখন আপনাদের বই খুলে আপনারা পড়তে পারবেন যে কোন অংশটা আমরা পড়বো, মাথা নষ্ট হয়ে যাবে না যে বড় বড় কোশ্চেন আমি পড়বো কিনা, তাই না? বিশাল বড় বড় প্রমাণ আছে সরলরেখার, এই যে আপনার কি বলে এক্সিস চেঞ্জ করে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো কিনা। তো আমি যেটা বলবো, আপনারা প্রথমেই সরলরেখা, কণিক এবং হচ্ছে ভেক্টরের এইচএসসির পার্টটা একটু দেখে নেবেন 1 ঘন্টা 2 ঘন্টা, তারপর আপনি আপনার অনার্সের বইগুলো থেকে পড়া শুরু করবেন, তাহলে দেখবেন আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে? তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এই ক্লাস আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।